মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথাগুলো বলবো। রেসপিরেটরি থেকে 7 থেকে 8টা কোশ্চেন আসে, প্রায় 16 থেকে 18 নাম্বার রেসপিরেটরি থেকে আপনারা পাবেন। শুধু তাই না, মানে আপনার আরো কিন্তু একটা বেসিক কোশ্চেন আপনি রেসপিরেটরি থেকে পেতে পারেন, মানে আউটসাইড অফ দ্য বক্স। সবচেয়ে বড় কথা জানিনি যে রেসপিরেটরির সাথে অন্য সিস্টেম অনেক সময় আমাদের অ্যাসোসিয়েটেড থাকে। সো রেসপিরেটরির গুরুত্ব 7 থেকে 8টা কোশ্চেন আসতেছে, ঠিক আছে, কিন্তু যদি গুরুত্ব চিন্তা করেন, এটা অনেক ভাইটাল একটা সিস্টেম, অনেক ভাইটাল একটা সিস্টেম এটা। তো আমরা শুরু করি। প্রথমে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। হ্যান্ড ফাইন্ডিং, এটা খুবই মানে আসার মতো একটা কোশ্চেন যে রেসপিরেটরি একটা পেশেন্টের হ্যান্ড ফাইন্ডিং এ আপনি কি কি পেতে পারেন। যেমন ডিজিটাল ক্লাবিং পেতে পারেন ইন কেস অফ কার্সিনোমা, যদি কারো লাং ক্যান্সার থাকে। টার স্টেইনিং পেতে পারেন, মানে নিকোটিন স্টেইন বলি আমরা, এটা হাতের কোণায়, যারা অনেক সিগারেট খায় তাদের হাতের কোণায় থাকে। পেরিফেরাল সাইনোসিস পেতে পারেন যদি পেশেন্টের রেসপিরেটরি ফেইলিওর হয়, হাইপক্সিয়া হয়, সেক্ষেত্রে সাইন অফ অকুপেশনও পাওয়া যেতে পারে, যে যে কাজ করে, যেমন সিলিকোসিসের পেশেন্টের সাইন অফ অকুপেশন পেতে পারেন আপনি হাতে। তারপর আরেকটা জিনিস হলো কার্বন ডাই অক্সাইড রিটেনশন ফ্ল্যাপ। যাদের টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর থাকে, আমরা জানতে পারবো টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর কি সামনে জানতে পারবো। তাদের ক্ষেত্রে আমরা ফ্ল্যাপিং পাই। এই যে ফ্ল্যাপিং ট্রেমার আছে না, ফ্ল্যাপিং পেয়ে থাকি। ফ্ল্যাপিং ট্রেমার আর কোথায় কোথায় পাই? সিএলডির কথা আমরা জানি, তাই না? সিএলডির কথা জানি। সিএলডির ক্ষেত্রে পাই কার্বন ডাই অক্সাইড রিনাল ফেলিউর। আর কার্বন ডাই অক্সাইড যদি কারো অনেক যে বেশি। কোনো ফেলিউরের ক্ষেত্রে পাইতে পারি না? রেসপিরেটরি, রিনাল, হেপাটো, হেপাটিক। হ্যাঁ, ইউরেমিক এনকেফালোপ্যাথিতে পেতে পারেন। তারপরে কার্বন ডাই অক্সাইড রিটেনশনের কারণে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে পেতে পারেন। আর সিএলডি তে পেতে পারেন, সিএলডি টাই সবচেয়ে বেশি পরিচিত আমাদের কাছে। এছাড়া আমরা আরেকটা জিনিস পাই রেসপিরেটরি পেশেন্টের হাতে, আমরা আরেকটা জিনিস পাই, সেটা হলো ওয়াস্টিং অফ দা, যদিও রেয়ার, পেতে পারি আর কি, ওয়াস্টিং অফ দা থিনার অ্যান্ড হাইপোথিনার মাসেলস। অর্থাৎ থিনার এবং হাইপোথিনার মাসেলে ওয়েস্টিং পেতে পারেন আপনারা। কিভাবে? আমরা পড়তে পড়তে আরো জানতে পারবো যে যখন অ্যাপেক্স অফ দ্য লাঙে কোনো ম্যালিগনেন্সি হয় বা টিউমার হয়, তখন সেটা অ্যাপেক্স অফ দ্য লাং, দেখা যায় যে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসকে, এখান এখান দিয়ে তো ব্রাকিয়াল প্লেক্সাস নিচে নেমে আসে হাত দিয়ে। তো এরা কি করতে পারে? ব্রাকিয়াল প্লেক্সাসকে ইনভেড করতে পারে। তো ব্রাকিয়াল প্লেক্সাস যদি ইনভেটেড হয়, তখন আমাদের স্মলার মাসেল অফ দ্য হ্যান্ড, বিশেষ করে এটা আলনার নার্ভ দিয়ে সাপ্লাইড হয়েছে, অর্থাৎ সি এইট যদি কোনো কারণে ইনভেটেড হয়, ইন দ্যাট কেস আপনার থিনার এবং হাইপোথিনার যে মাসেল গুলো আছে সেগুলো ওয়াস্টেড হবে। সো এটা একটু আমরা মাথায় রাখবো। এখান থেকে আর তেমন কিছু আলাদা করে পড়ার দরকার নেই। স্পুটামের ক্যারেক্টারিস্টিক্স, এটাও ইম্পর্টেন্ট। স্পুটামের ক্যারেক্টারিস্টিক্স, স্পুটামের যখনই রেসপিরেটরি পেশেন্ট কাশির কোনো আহ দিবে, কাশির কোনো হিস্ট্রি দিবে, তখন তাকে অবশ্যই একটা প্রশ্ন আমি করি এবং আপনারাও সবাই করবেন, যে কফ কেমন, কফ কি জমাট বাঁধা কিনা, কফের কালার কেমন, এই প্রশ্নগুলো করতে হয়। যেমন এখানে দেখতে পারতেছি সেরাস এবং পিঙ্ক, সিরাস ফ্রদি পিঙ্ক, এটা যদি হয় আমরা পালমোনারি ইডেমা চিন্তা করি। মিউকোপুরুলেন্ট, এই যে এরকম কালারের হয়, তখন আমরা চিন্তা করি যে এটা ব্রঙ্কিয়াল আর নিউমোনিক। পুরুলেন্ট একদম হলুদ,
বা গ্রিনিশ ইয়েলো এই কালারের হয়। এটা ব্রঙ্কিয়াল বা নিউমোনিক ইনফেকশন, অর্থাৎ যখন এই পাকা কফ ওঠা শুরু করবে, মানে এটা কেন ইম্পর্টেন্ট, এটার সাথে অ্যান্টিবায়োটিক বায়োটিকের একটা সম্পর্ক আছে। যখনই কফ ওঠা শুরু করবে, আমরা যেটাকে বলি কফ উঠতেছে, কফ উঠে গেছে, কফ যখনই উঠবে তখন কি মনে করবেন যে পেশেন্টের ব্রঙ্কিয়াল ইনফেকশন কিংবা নিউমোনিক ইনফেকশন। তার মানে পেশেন্টকে আমাদেরকে সেই ক্ষেত্রে কিন্তু কি দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। তো আমি কিন্তু যখন অ্যান্টিবায়োটিক দেই, মানে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিব কিনা, কফের পেশেন্টকে, কাশির পেশেন্টকে, এটা নির্ভর করে যে পেশেন্টের এই কফ উঠতেছে কিনা, মিউকোপুরুলেন্ট বা পুরুলেন্ট এই কফটা উঠতেছে কিনা। যদি বলে এই সাদা কফ ওঠে, মানে জমাট বাঁধা কফ ওঠে, যদি বলে জি স্যার ওঠে, আই ইউজ টু স্টার্ট অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে। আর ব্লাড স্টেইনড হতে পারে। তো ব্লাড স্টেইন কি কি কারণে হতে পারে? ব্লাড স্টেইন হলো ক্যান্সার, আমাদের দেশের পার্সপেক্টিভে টিউবারকুলোসিস, আর পালমোনারি এম্বোলিজম। এটা একটু মনে রাখবো আমরা। এই পৃষ্ঠাটা খুবই ইম্পর্টেন্ট। সিওপিডি, পালমোনারি ফাইব্রোসিস, প্রথমে আমরা এই দুটো ডিজিজ সম্পর্কে কি কি ফাইন্ডিং পেতে পারি এটা জানি, এবং এই দু পৃষ্ঠা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব সময়ের জন্য বেশি থাকে, সব সময়ের জন্য বেশি থাকে। যেমন সিওপিডির ক্ষেত্রে উপর থেকে আসেন, পার্স স্লিপ ব্রিদিং পেতে পারি আমরা, মুখে সাইনোসিস পেতে পারি। পার্স স্লিপ ব্রিদিং ব্রিদিং সম্পর্কে আমরা সিওপিডি পড়ার সময় জানতে পারবো। পার্স স্লিপ ব্রিদিংটা কি? পার্স স্লিপ ব্রিদিংটা হলো মেইনলি, এটা হলো পার্স স্লিপ ব্রিদিং। এটা কেন করে জানেন? এটা একটু বলে যাই, এটা কেন করতেছে। দেখেন, সিওপিডি একটা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখানে সমস্যা হয় যে আমাদের যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক আছে, অ্যালভিওলাই আছে, এরা এক্সপিরেশনের শুরুর দিকেই বন্ধ হয়ে যায়, আর্লি ক্লোজার হয়, আর্লি ক্লোজার অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এবং এই কারণে এয়ার ট্র্যাপিং হয় আমাদের লাঙে, কার্বন ডাই অক্সাইড ট্র্যাপিং হয় আমাদের লাঙে। তো আমরা যখন, পেশেন্ট যখন এরকম করে, তখন কি হয়, একটা বের হয়ে আসা বাতাসটা মুখে বাধা পেয়ে পেছন দিকে একটা থ্রাস্ট করে, পেছন দিকে একটা প্রেসার দেয়, এয়ার প্রেসার। এবং যখন প্রেসার পেছনের দিকে একটা এয়ার প্রেসার দেয়, তখন যে এয়ারওয়ে গুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আবার খুলে যায়, কিছুটা খুলে যায়, এবং পেশেন্ট কিছুটা রিলিফ পায়। এরপর আর কি কি আছে? আর একটা হলো ক্রিকো স্টার্নাল ডিস্টেন্স। এই যে ক্রিকয়েড কার্টিলেজ, এবং এটা হলো স্টার্নাল, এই ক্রিকো স্টার্নাল যে ডিস্টেন্স, এটা কমে আসে। ঠিক আছে, রিডিউসড ক্রিকো স্টার্নাল ডিস্টেন্স। তারপরে ইউজেস অফ এক্সেসরি মাসেলস, আপনার মানে রেসপিরেটরি যে এক্সেসরি মাসেলস আছে সেগুলো দেখা যায় প্রমিনেন্ট হয়ে যায়। বিশেষ করে আমরা সেক্ষেত্রে দেখতে পারি যে ক্লাভিকেলটা বেশি প্রমিনেন্ট দেখা যায়, তারপরে বুকের খাঁচাগুলো প্রমিনেন্ট দেখা যায়। ঠিক আছে। আমি একটা জিনিস সব আগে চিন্তা করতাম, হ্যাঁ, আমি জিনিসটা বোঝাই। আহ আপনারা কখনো গ্রামের কামলা টামলা দেখছেন কিনা, যারা কামলা দেয় কিংবা আম, ই খা মানে মজুরি করে, দিন মজুরি করে। জি। তো ওদের একটা জিনিস দেখেন, যদি খালি গায়ে কাজ করে কিংবা বয়সী একটু, বা গ্রামের দিকে বয়সী মানুষ, দেখবেন যে একদম শুকনা, ঠিক আছে, মানে কামালের হাড্ডি পর্যন্ত দেখা যায়, দেখে মনে হয় যে একটুও গায়েই নাই, মনে হয় ফিট, মনে হয় একটুও গায়ে মনে হয় কোনো চর্বি টর্বি নাই, একদম ফিট। তা আমি চিন্তা করতাম হয়তো এক্সারসাইজের জন্য হয়তো, কিন্তু অ্যাকচুয়ালি কি, এরা সবগুলো সিওপিডির পেশেন্ট। মানে আমি অনেক পরে জিনিসটা চিন্তা করে বের করছি যে এরা ম্যাক্সিমামই হলো সিওপিডির পেশেন্ট। ঠিক আছে, কারণ এরা সব সময় ওটার উপরেই থাকে।
ওকে, মা ওখানে যাও। না, খাবো না। আমরা খাইছি। চাপ চাইলে বানায় দিতে পারো, কারণ ওরা সবসময় বিড়ি খায়, একটা বিড়ির পেছনে আর একটা বিড়ি জ্বালায়। ঠিক আছে, তো যাই হোক, ইউজেস অফ এক্সেসরি মাসেলস মনে রাখবেন। তারপরে হাইপার ইনফ্লাটেড ব্যারেল চেস্ট, মানে লাং এত বড় হয়ে যায় আপনার চেস্টে ব্যারেল শেপড হয়ে যায়। তারপরে যখন শ্বাস নেয় ইন্টারকোস্টাল চেস্ট ইন ড্রয়িং হয়, এটা মনে রাখবেন, এগুলো এমসিকিউতে আসতে পারে। তারপর আপনি যদি অসকালটেশন করেন আপনি দেখতে পারেন যে হুইজ পাবেন, আপনি রিডিউস ব্রেথ সাউন্ড পাবেন, হুইজ পাবেন। আর যেটা লাং যেহেতু হাইপার ইনফ্লেটেড হয়, সে কার্ডিয়াক এরিয়াকে দখল করে ফেলে, সে কার্ডিয়াক এরিয়াকে দখল করে ফেলে চারদিক থেকে। সো এখানে যে কার্ডিয়াক ডালনেসটা পাওয়ার কথা ছিল, এটার পাওয়া যায় না, আগের মতো প্রমিনেন্ট পাওয়া যায় না। তারপরে অ্যাপেক্স বিট অনেক সময় পালপেট করা যায় না, লাং একদম চারদিক থেকে এমন ভাবে ঘিরে ফেলে, অ্যাপেক্স অনেক সময় পালপেট করা যায় না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো ডায়াফ্রাম নিচে নেমে আসে। তো ডায়াফ্রাম নিচে নেমে আসলে এটাকে বলা হয় লো ফ্ল্যাট ডায়াফ্রাম। ডায়াফ্রাম নিচে নেমে আসলে এর সাথে তো হার্টও নিচে নেমে আসে। তার মানে আপনি হার্ট সাউন্ড এক্ষেত্রে লাউডেস্ট পাবেন ইন দা এপিগ্যাস্ট্রিয়াম। এবং এই পেশেন্টদের ক্ষেত্রে আমি প্রত্যেকটা কথা কিন্তু যেটা বলতেছি দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এই পেশেন্টদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হলো, এদের যদি এমআই ডেভেলপ করে, এদের যদি এমআই ডেভেলপ করে, এরা অনেক সময় এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে আসে। আমার কথা কি বোঝা গেছে? জি ভাই। কেন এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে আসে আশা করি বুঝতে পারছেন, কারণ হার্টটা নিচে নেমে নিচে। এসেছে, তাই না? সো এটা আমরা একটু খেয়াল রাখবো। তো যারা সিওপিডির পেশেন্ট, তারা যদি পেটে ব্যথার কথা বলে, কিংবা এমনি পেশেন্টই যদি পেটে ব্যথার কথা বলে, আম, যেটা অ্যান্টাসিড খাওয়ার পরেও ভালো ফিল করছে না বা রিলিফ ফিল করছে না, অবশ্যই একটা ইসিজি করা উচিত। আর একটা ব্যাপার হলো, সিওপিডির পেশেন্টের কর পালমোনারি থাকে, রাইট হার্ট ফেলিওর থাকে, এটা সম্পর্কে আমরা জানবো। সো এক্ষেত্রে জেভিপি রেইজড পাবেন। তারপরে এখানে হাইপক্সিক হাইপার ক্যাপনিক কিডনি ডেভেলপ করে, হাইপক্সিক হাইপার ক্যাপনিক কিডনি, যেটা আমরা সিওপিডি পড়ার সময় জানবো। সো ওটাও সল্ট ওয়াটার রিটেনশন করে, যার কারণে বডিতে ইডামা ডেভেলপ করতে পারে। সো দ্যাট ওয়াজ এ কেস অফ সিওপিডি, তিনটা স্টার দেন। এবার আসেন পালমোনারি ফাইব্রোসিস। পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রেও এখানে যে ব্যাপারটা হচ্ছে, লাং অ্যালভিওলাই গুলো ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসড হয়ে যাচ্ছে। সো what will you get here? You will get central cyanosis, obviously, in lips and tongue. ট্যাকিপনিয়া পাবেন। আর এখানে লাং কি ছোট হবে না বড় হবে? ছোট হবে। যখনই ছোট হবে তখন লাং কিন্তু উপরের দিকে উঠে যাবে। সো এখানে হাই ডায়াফ্রাম পাবেন, আপনি লো ডায়াফ্রাম পাবেন না, এখানে হাই ডায়াফ্রাম পাবেন। আর একটা ব্যাপার হলো, ফাইব্রোসিসটা মেইনলি হয় হলো, আমার বড় চাচার এমন হয়েছিল ভাইয়া, অনেক দিনের শ্বাসকষ্টর সাথে পেট ব্যথা, ইসিজিতে ইনফ্লুয়েমাই আসছিল। হ্যাঁ, এরকম আসতে পারে। আমরা যদি একটু সতর্ক হই তাহলে এরকম ভুল হবে না। আমি নর্মাল আজকের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। মিডফোর্ডে আজকে ইতে ছিলাম, আমাদের অ্যাডমিশন চলতেছিল, এই জন্য আমি একটু দেরি করে শুরু করছি। দেখি নতুন ট্রেনি একটা পেশেন্টের প্রস্রাব হচ্ছে না, তাকে ল্যাসিক্স দিয়ে দিচ্ছে, বলতে চাই ল্যাসিক্স সেট করো। আমি বললাম, কোন পেশেন্টকে আপনি ল্যাসিক্স সেট করতে চাচ্ছেন? বলে, স্যার ভাই, ওনার প্রস্রাব হচ্ছে না, ল্যাসিক্স অ্যাড করব। আমি বলছি, প্রস্রাব অ্যাড হচ্ছে না মানে প্রস্রাব হচ্ছে না, আপনি কেন ল্যাসিক্স দিবেন? ল্যাসিক্স দিয়ে এখানে কি হবে? আগে দেখেন এটা তো একেআই, কোন টাইপের একেআই। পরে পেশেন্টের ব্লাড প্রেশার মেপে দেখা গেল 90/60।
তার মানে পেশেন্টের প্রিরেনাল একেআই এবং গ্যাস্ট্রোএন্টারাইটিস আছে। হাইপোভলিউমিক থেকে করছে। তার মানে তার হাইপোভলিমিক শক, সেখান থেকে একেআই। এই তো পেশেন্টকে আরো আগে আরো দিতে হবে মরতো ফ্লুইড। ল্যাসিক্স দিলে। হ্যাঁ, তাকে ল্যাসিক্স দিলে কোনো লাভ হবে? তো এরকম কত রকমের যে মিটফোর্ডে যদি এরকম হতে পারে, তাহলে সারা দুনিয়ায় কোন জায়গায় কি হতে পারে বিলিভ কর। দেখেন, যাই হোক, এখানে আর একটা জিনিস মাথায় রাখবেন যে ফাইব্রোসিস, লাংয়ের যে ফাইব্রোসিস, এটা মেইনলি বেজ অব দ্য লাংয়ে হয়। কোথায় হয়? বেজ অব দ্য লাংয়ে। এবং সেখানে আমরা ফাইন ক্র্যাকেলস শুনতে পাই। এটার উজিই হলো, মানে টার্মটা স্পেসিফিকলি মনে রাখবেন, ফাইন ইনস্পিরেটরি ক্র্যাকেলস। ফাইন ইনস্পিরেটরি ক্র্যাকেলস পাই আমরা এক্ষেত্রে। এর সাথে আমরা আরো কিছু জিনিস পাই। ইন কেস অফ পালমোনারি ফাইব্রোসিস, ফিঙ্গার ক্লাবিং পেতে পারি। এখানেও রাইট হার্ট ফেলিওর হতে পারে ডিউ টু লাং কজ, যেটাকে করপালমোনালি বলি। সো জেভিপি এখানেও রেজিস্ট হতে পারে। এটা মনে রাখতে হবে আমাদের। ফিঙ্গার ক্লাবিং আসলে আমরা কিসে কিসে পাই, কোন কোন লাং কজে পাই? এক নম্বর হলো সাধারণত পাস ফর্মিং কোনো ডিজিজে পেয়ে থাকি, লাইক ব্রঙ্কিয়াক্টাসিস, লাং অ্যাবসেস, ইয়েস, ম্যালিগনেন্সি। ব্রঙ্কিয়াল কার্সিনোমা তো পাওয়া যায়। ঠিক আছে, সো এগুলো আমরা একটু মনে রাখবো। ব্রঙ্কিয়াক্টাসিস, সিএ লাং, ফাইব্রোসিস, লাং অ্যাবসেসেস। যা বললাম এটা একটু পাশে লিখে রাখেন ভালো হবে। এবার আসেন রাইট মিডিল লোব নিউমোনিয়া। এখানে কি কি পাবেন? এই যে আমরা দেখতে পারতেছি রাইট মিডিল লোব নিউমোনিয়া। এখানে ইনস্পেকশনের ট্যাকিপনিয়া পাবেন। প্যালপেশন করলে এক্সপানশন রাইট সাইডে ডিমিনিশড হবে। পারকাশনে ডাল পারকাশন নোট পাবেন। ঠিক আছে, ডাল পারকাশন নোট পাবেন আপনি। অসকালটেশনে কি পাবেন? ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবেন। এটা খুবই ইম্পর্টেন্ট যে ইন কেস অফ কনসোলিডেশন কি কি পাচ্ছি আমরা পারকাশনে? ডাল পারকাশন নোট পাবো অবশ্যই। এটাকে একজিলার তুমি ডাল বলছে, একজিলাতেও ডাল পাওয়ার কারণ কি? কারণ যদি মিডিল লোবে হয় তাহলে এটা এক্সিলার সাথে কন্টিনিউ করবে এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে, আর ভাবলাম যে এটার সাথে আবার লিম্ফ নোড আবারই হবে কিনা। না না না। সো এখানে আপনি ডাল পারকাশন নোট পাবেন। অসকালটেশনে যেটা পাবেন এটা খুব ইম্পর্টেন্ট, একটা হলো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, দুই নম্বর হলো ইনক্রিজড ভোকাল রেজোনেন্স। ভোকাল রেজোনেন্স ইনক্রিজ হবে ওই জায়গাটাতে, যেহেতু সলিডিফিকেশন হয়ে গেছে, সাউন্ড ট্রান্সমিশন ওই জায়গাতে অনেক বেটার রেটে হবে। আর একটা জিনিস পেতে পারেন, সেটা হলো হুইসপারিং পেক্টোরোলিকুই। হুইসপারিং পেক্টোরোলিকুই জিনিসটা কি? আমরা এই ক্ষেত্রে পেশেন্টকে বলি, চাচা আপনি একটু ফিসফিসিয়ে বলবেন 99, ফিসফিসায় 99, 99, ফিসফিসায় বলতে পারি। কিংবা 1133, 33 বলতে পারি। 33, 33, ফিসফিসায় বলেন 33, 33। তো নর্মালি এই যে ফিসফিসায় 33 বলতেছে চাচা, ওই অবস্থায় আপনি যদি লাং ফিল্ড অসকালটেশন করেন, নর্মালি আপনি ওই সাউন্ডটা পাবেন না। নর্মালি আপনি ওই যে 33 ফিসফিসায় বলতেছে ওই সাউন্ডটা পাবেন না, যদি না কোনো জায়গায় কনসলিডেশন থাকে। কনসলিডেশন থাকলে ওই জায়গা দিয়ে সাউন্ড ট্রান্সমিশন বেটার হয়, কারণ সলিড মিডিয়াতে সাউন্ড ট্রান্সমিশন আমরা জানি অনেক বেটার হয় ইয়ার মিডিয়ার থেকে। সো যে জায়গায় কনসলিডেশন আসবে সেই জায়গায় যখন আপনি স্টেটোটা প্লেস করবেন, তখন দেখবেন যে আপনি ওই চাচা যে 33 হুইসপারিং করতেছে, ফিসফিসায় বলতেছে, ওইটা আপনি শুনতে পাচ্ছেন। দিস ইজ কল্ড হুইসপারিং পিক্টোরিকুই। এটা মনে হয় অনেকেরই প্রথম জানা হলো, তাই না? এটাও আপনাদের অনেক সময় ঘামায় ফেলতে পারে, হ্যাঁ, যে জিনিসটা কি। একটু দাঁড়ান।
कभी कभी मेरे दिल में। আপনারা কখনো জেভিপি দেখছেন? হ্যাঁ, ভোকাল রেজোনেন্সে জোরে জোরে তিন তিন বলতে বলবেন। জেভিপি দেখছেন, মানে চোখে জি। দেখছেন? হ্যাঁ, মানে এই যে জি স্যার, ফুলে ওয়ার্ডে ফুলে দিই। যাওয়া রেইজড জিএফপি দেখছি। জেভিপিতে আপনি কি দেখতে পারবেন আসলে? একটা হলো বেড়ে যায় মানে ফুলে যাওয়া, যেটা অনেক সময় পালসেশনও বোঝা যায়। জেভিপিতে সবসময় দুইটাই পিক থাকে। আচ্ছা, পরে দেখাবো না। মানে এরকম দুইটা দেখা যায়, হ্যাঁ, দুইটা ডট ডট দেখা যায়। দেখাবো না আপনাদের, যান পরে। আজকে একটা জেভিপি করছি। এবার আসেন, আমরা নিউমোনিয়া সম্পর্কে, কনসলিডেশন সম্পর্কে জানলাম। এবার একটু আমরা লোবার কলাপস সম্পর্কে জানি। কলাপস, কলাপস মানে কি? কোনো একটা প্যাটেন্ট ব্রঙ্কাস, মানে কোনো একটা ব্রঙ্কাস বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে। কি কি কারণে হতে পারে আমরা একটু পরে জানবো। লিম্ফ নোড দিয়ে, ইনস্পিসেটেড কফ দিয়ে, টিউমার দিয়ে, টিউবারকুলোসিস দিয়ে ব্লক হয়ে যেতে পারে কোনো একটা ব্রঙ্কাস, প্রিন্সিপাল ব্রঙ্কাস বা বড় কোনো ব্রঙ্কাস। তো এটা হলে যেটা হয়, ওই যে জায়গাটায় ব্লক হয়েছে, ওর যে জায়গাটাকে এরিয়েটেড করতো লাঙের, ওই জায়গাটা তখন আর এরিয়েশন না পেয়ে একসময় যে রেসিডুয়াল এয়ারটা আছে ওটা অ্যাবজর্পশন হয়ে যায় এবং লাঙের টিস্যুটা ওখানে, এই যে এত বড় ছিল, এটা কলাপস করে এই শক্ত একটা ছোট মাসে রূপান্তরিত হয়। তাহলে আপনি সেক্ষেত্রে কি পাবেন? অনেক সময় চেস্টে আপনি ওই ক্ষেত্রে ডিপ্রেস পেতে পারেন ওই জায়গাতে। প্যালপেশনে ট্রাকিয়া, সেক্ষেত্রে কি হবে? ট্রাকিয়া এই সাইডে শিফট হয়ে যাবে, যে সাইডে কলাপস সেই সাইডে শিফট। তারপর পারকাশন নোটে ডাল পাবেন আপনি, কারণ ওই যে এখানে একটা বেলুন ছিল, বেলুনগুলো চুপসায় ছোট একটা মাংসপিণ্ডে রূপান্তরিত হয়েছে। সো ইউ উইল গেট ডাল পারকাশন নোট। আর এই জায়গাতে আপনি কোনো ব্রেথ সাউন্ড ভালোভাবে পাবেন না, কিংবা ব্রেথ সাউন্ড ডিমিনিশড হবে, কারণ ওখানে তো ব্রঙ্কাস প্যাটেন্টই না। ব্রেথ সাউন্ড আপনি কিভাবে পান? এক্স রেতে কি কি পাবেন দেখেন। এক্স রেতে ট্রাকিয়া উইল বি ডেভিয়েটেড টুয়ার্ডস দ্য রাইট, যে সাইডে কলাপস হয়েছে। তারপর কলাপস হলে ডায়াফ্রাম উপরের দিকে উঠে যাবে, কারণ এখানে একটা লাং মাস অলরেডি কলাপস হয়েছে। আর কি পেতে পারেন এর সাথে? কলাপস দেখে শুধু কলাপসে আমরা যদি টার্গেট করতে থাকি তাহলে আমাদের অনেক কিছু মিস হয়ে যেতে পারে। কি মিস হয়ে যেতে পারে? কলাপস তো কোনো একটা অবস্ট্রাকশনের জন্য হয়েছে। সো হায়ালার কোনো লিম্ফ নোড আছে কিনা, কোনো লাং মাস আছে কিনা তার সাথে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেই কথাগুলো এগুলো বলি, এগুলো ইম্পর্টেন্ট। এই যে এখন যে কথাগুলো বললাম, রেজোনেন্স অলসো অ্যাবসেন্ট। হ্যাঁ, ভোকাল রেজোনেন্স অ্যাবসেন্ট না, অনেক ক্ষেত্রে ভোকাল, ওই যে যদি ওই জায়গাটা একদম সলিডিফিকেশন হয়ে যায় কনসলিডেশনের মতো, ও ক্ষেত্রে আপনি কিছুটা রেজও পেতে পারেন ভোকাল রেজোনেন্স। এবার আসেন রাইট নিউমোথোরাক্স। রাইট সাইডে ধরেন টেনশন নিউমোথোরাক্স হয়েছে, ইন্সপেকশনে ট্যাকিপনিয়া থাকতে পারে, প্যালপেশনে ডিক্রিজ এক্সপানশন থাকতে পারে। পারকাশন নোটে এই জায়গাটা পুরাপুরি আমরা হাইপার রেজোনেন্স পাবো। কি পাবো? হাইপার রেজোনেন্স। অসকালটেশনে কি পেতে পারেন? ব্রেথ সাউন্ড একদম অ্যাবসেন্ট, এই জায়গায় কোনো ব্রেথ সাউন্ড থাকবে না। আর এর সাথে এটা আমি নিউমোথোরাক্সের কথা বললাম। তারপর ট্রাকিয়া কোন দিকে যাবে? ট্রাকিয়া অপোজিট সাইডে শিফট হবে। বিশেষ করে সব নিউমোথোরাক্সে কিন্তু অপোজিট সাইডে শিফট হবে না, এমনি নর্মালি এটা হলো নিউমোথোরাক্সের ফাইন্ডিং। কিন্তু টেনশন নিউমোথোরাক্স যদি ডেভেলপ করে, টেনশন নিউমোথোরাক্স হলো আপনি শ্বাস নিচ্ছেন, বাতাসটা লাং স্পেসে জমা হচ্ছে, প্লুরাল স্পেসে, কিন্তু সেটা বের হয়ে আসতেছে না। সো ইন দ্যাট কেস
চিনি দিও না। আচ্ছা, রাখ। তো যখন টেনশন নিউমোথরাক্স ডেভেলপ করবে এরকম, মানে শ্বাসে শ্বাসে বাতাস প্লুরাল স্পেসে জমা হচ্ছে এবং সেগুলো কম্প্রেস করতে থাকবে বা ধাক্কা দিতে থাকবে মেডিস্টিনাল স্ট্রাকচারকে, তখন ট্রাকিয়া উইল বি ডেভিয়েটেড টু দ্য অপোজিট সাইড। হার্টের উপরে একটা কম্প্রেশন বাড়বে বা চাপ বাড়বে। সো দেয়ার উইল বি সাইন সিমটম অফ কার্ডিয়াক কম্প্রোমাইজেশন। সো ট্রাকিয়া ডেভিয়েটেড টু অপোজিট সাইড, ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করতে পারে, হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। সো ট্রাকিয়া যখনই ডেভিয়েটেড থাকবে নিউমোথোরাক্সে, তখন আমরা একটা চিন্তায় রাখবো যে এটা টেনশন নিউমোথোরাক্স হতে পারে। প্লুরাল ইফিউশন 3টা স্টার, এটাও 3টা স্টার। এই ট্যাকিপনিয়া পাবেন, প্যালপেশনে এক্সপানশন, লাং এক্সপানশন রাইট সাইডে কম পাবেন, এখানে স্টোনিডাল পাবেন, এখানে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট পাবেন, ভোকাল রেজোনেন্স অ্যাবসেন্ট থাকবে। আর কিন্তু এই যে যদি প্যারানিউমোনিক ইফিউশন হয়, তো এখানে তো কনসলিডেশন থাকবে, এর নিচে হলো ইফিউশন। সো এই ইফিউশনের উপরে এই জায়গায় ব্রঙ্কিয়াল ব্রেদিং পাবেন। যেখানে কনসলিডেশন থাকবে সেখানে ব্রঙ্কিয়াল ব্রেদিং পাওয়া যায়, এটা একটু মনে রাখবেন। ও যে মানে না মানা। ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এটা দেখেন, ইনস্পিরেশন ইনভলভস ডাউনওয়ার্ড কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম, যেটা ফ্রেনিক নার্ভ দিয়ে ইনার্ভেটেড হয়, যেটা রুট ভ্যালু হলো C345। আচ্ছা, এই যে ফ্রেনিক নার্ভ C345, কিন্তু এটা সাপ্লাই দিচ্ছে ডায়াফ্রামকে, কিন্তু আসলে C345 হলো আমরা জানি এই যে নেক লেভেলের রুট। তো নেক লেভেলের একটা রুট হয়ে কিভাবে সে ডায়াফ্রামকে সাপ্লাই দিচ্ছে? মানে ডায়াফ্রাম তো হিসেবে যেহেতু থোরাক্স এবং অ্যাবডোমেনের মাঝে থাকে। এমব্রায়োনিক লাইফ টাইমে হচ্ছে কাছাকাছি থাকে, পরে ওটা নিচে নেমে যায়। হুম, যখন এরা এমব্রায়োনিক লাইফে থাকে তখন ডায়াফ্রাম সার্ভাইকাল রিজিয়নে থাকে। তারপর আস্তে আস্তে ফার্দার যখন ডেভেলপমেন্ট হয় তখন আস্তে আস্তে ডায়াফ্রামটা নিচে নেমে আসে এবং একসময় পার্টিশন তৈরি করে থোরাক্স এবং অ্যাবডোমেনের মাঝে। চিনি ছাড়া চা খাওয়া বিশাল বড় একটা মধু দিয়ে স্যাক্রিফাইস। খাবেন। হুম। মধু দিয়ে খাবেন। মধু দিয়ে খেলে কি হবে? ওই একই কথাই তো। তা ঠিক অবশ্য। মিষ্টি মানেই মিষ্টি, সেটা মধু হোক আর যাই হোক। ওর অনেকের ধারণা এই যে, অনেকের ধারণা কি যে মধু খাইলে হয়তো ডায়াবেটিস হয় না, কিংবা না ডায়াবেটিসের মধু খাওয়া যাবে। মানে চিনির মতো অত খারাপ না আর কি। না, এটা আপনার কথা বলতেছি না, মানে আমরা তো অনেক রোগী দেখি, ওরা হুম মধু হুম। খায়, শুধু মধু খায়, মনে করে যে এই আমি তো চিনি খাচ্ছি না, আমি মধু খাচ্ছি। গ্লুকোজ তাও বাড়বে। অবশ্যই বাড়বে। সো ফ্রেনিক নার্ভের এটা জানবেন। তারপরে যে আমাদের ইন্সপিরেশনের জন্য আর কি হয়, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল এখানে ইউজ হয়। The multitude of small airways within the lung parenchyma has very large combined cross-sectional area over 300 centimeter square in the third generation of the bronchioles. Airflow is virtually silent here and gas transport occurs largely by diffusion in the final generation. Major bronchial and pulmonary division are shown. আচ্ছা, আমরা এটা সম্পর্কে পরে কথা বলবো। The acinus is the gas exchange unit of the lung. Acinus কি, এটা সম্পর্কে কথা বলবো। The acinus is gas exchange unit of the lung and comprises branching respiratory bronchioles and cluster of alveoli. Here, air makes close contact with the blood in the pulmonary capillaries and oxygen uptake occurs and carbon dioxide excretion occurs. এটুকু মনে রাখেন যে এই জায়গায় দেখেন, এটা ধরেন রেসপিরেটরি ব্রঙ্কিউল, অর্থাৎ রেসপিরেটরি ব্রঙ্কিউলের আগ পর্যন্ত যেটা থাকে দ্যাট ইজ টার্মিনাল ব্রঙ্কিউল। হ্যাঁ, তো এই যে ট্রাকিয়া থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত এখানে যে বাতাসটা থাকে, এরা কোনো গ্যাস এক্সচেঞ্জ করতে পারে না। এটাকে বলা হয় কন্ডাকশন জোন বা কন্ডাক্টিং জোন।
আর রেসপিরেটরি ব্রঙ্কিউলস ওপেন করে ক্লাস্টার অফ অ্যালভিওলাইতে। এই যে রেসপিরেটরি ব্রঙ্কিউলস এবং ক্লাস্টার অফ অ্যালভিওলাই, এই জায়গায় গ্যাস এক্সচেঞ্জ হয়, এবং এই রেসপিরেটরি ব্রঙ্কিউল এবং ক্লাস্টার অফ অ্যালভিওলাই যেখানে সে ওপেন হচ্ছে, এদের একসাথে বলা হয় অ্যাসাইনাস। ওকে, এখন টোটাল ভেন্টিলেশন, এই যে আমরা একটা নর্মাল রেসপিরেশন নিচ্ছি, টোটাল ভেন্টিলেশন হলো, টাইডাল ভেন্টিলেশন হলো 500 ml। তো এর মধ্যে এই কন্ডাক্টিং জোনে যে বাতাসটা থাকে, অর্থাৎ ট্রাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, এটা হলো 150 ml। তার মানে এই আমাদের অ্যাসিনাসে গ্যাস এক্সচেঞ্জ এরিয়াতে কতটুকু যায়? 350 ml। 350। 350 ml হলো রেসপিরেটরি ভেন্টিলেশন। 350 ml হলো রেসপিরেটরি ভেন্টিলেশন। আর এই যে 150 ml বললাম, যেটা কন্ডাকশন জোনে থাকে, এটাকে আমরা বলি ডেড স্পেস এয়ার। এটি একটু মাথায় রাখবেন। সো এই যে অ্যাসিনাস সম্পর্কে আমরা জানলাম, এরপরে আমরা আরেকটা জিনিস জানবো যে অ্যালভিওলাই লাইনিংটা কি। অ্যালভিওলার লাইনিং হলো টাইপ 1 নিমোসাইট, যেটা কিউবয়েডাল এপিথেলিয়ামের, অ্যান্ড টাইপ 2 নিমোসাইট। আর টাইপ 2 নিমোসাইটটা হলো মেইনলি আমাদের সারফেক্টেন্ট তৈরি করে, যেটা যেটা সারফেস টেনশন কমায় ফ্লুইডের এবং লাংকে কলাপস হতে রক্ষা করে। এটুকু একটু মনে রাখেন, টাইপ 2 থেকে সারফেক্টেন্ট তৈরি হয়। লাং মেকানিক্স নিয়ে সহজ কথা হলো, আমরা যে শ্বাস নিচ্ছি, আমাদের লাং যে এক্সপান্ড করতেছে, এই এক্সপান্ড করতে হেল্প করে হলো ইলাস্টিন ফাইবার। ই ফর এক্সপান্ড, ই ফর এলাস্টিন। শ্বাস নিচ্ছি, এই এক্সপানশন করতে হেল্প করতেছে ইলাস্টিন ফাইবার। আর আমাদের লাংস কলাপস করতে বা এই যে এক্সপানশনকে কাউন্টার রিয়াক্ট করতেছে কে, বা এক্সপানশন হতে দিতে চাচ্ছে না কে? ওভার এক্সপানশন। কোলাজেন। সি ফর কোলাজেন, সি ফর কনস্ট্রিকশন। ঠিক আছে, এই জন্য কোলাজেন যখন বেশি হয়ে যায় লাংয়ে, যেটাকে আমরা লাং ফাইব্রোসিস বলি, সেক্ষেত্রে লাং আর এক্সপান্ড হতে পারে না। এবার ইলাস্টিন ফাইবারের যে ব্যাপারটা আমি বলি, ইলাস্টিন ফাইবার লাংকে এক্সপান্ড করতে হেল্প করে। তো ইন কেস অফ ইমফাইসেমা, এই ইলাস্টিন ফাইবারগুলো ডিস্ট্রাকশন হয়ে যায় এনজাইমেটিক ডিগ্রেডেশনের কারণে, নিউট্রোফিলিক ইলাস্টেজ দিয়ে। আমরা এটা সম্পর্কে পরে জানবো। তো তখন যেটা হয়, ইলাস্টিন যেটা আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টকে, বিশেষ করে রেসপিরেটরি ব্রঙ্কিউলস এবং অ্যালভিওলাইকে প্যাটেন্ট রাখতে হেল্প করতো। এক্সপান্ড মানে এক্সপিরেশনে, আমরা যখন এক্সপিরেশন করি তখন যেটা আমাদের অ্যালভিওলাই এবং রেসপিরেটরি ব্রঙ্কিউলকে কলাপস থেকে রক্ষা করত ইলাস্টিন ফাইবার, বা প্যাটেন্সি মেনটেন করতো। এটা যদি না থাকে তখন কি হয়? কলাপস হয়ে যায়, আর্লি কলাপস হয়ে যায়। মানে এক্সপিরেশনের শুরুতেই দেখা যায় যে সব অ্যালভিওলাই এবং রেসপিরেটরি ব্রঙ্কিউল কলাপস করে ফেলছে। এতে কি হয়? গ্যাসগুলো আর বাইরে বের হয়ে আসতে পারে না, অক্সিজেন বাইরে বের হয়ে আসতে পারে না, এয়ারগুলো বাইরে বের হয়ে আসতে পারে না। সো এই ক্ষেত্রে এয়ার ট্র্যাপিং হতে থাকে এবং আস্তে 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 লাং বড় হতে থাকে, হাইপার ইনফ্লেশন হতে থাকে, যেটা আমরা সিওপিডিতে পাই। Elastin fiber in the alveolar wall maintain small airway patency by radial traction on the airway walls. In emphysema, loss of alveolar wall leaves the small airway unsupported, and their collapse on the expiration causes air trapping and limits expiration at high end expiratory volume. অর্থাৎ আমি যেটা বলছি এটাই হবে সিওপিডির মেকানিজম, এটাই। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। এখান থেকে আর কিছু লাগবে না। কন্ট্রোল অফ ব্রেদিং, এটা নিয়ে একটু কথা বলি। 3টা স্টার দেন। যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক হয়ে যাবে।
এই যে আমাদের রেসপিরেটরি ড্রাইভ যেটা আছে, এই যে আপনি শ্বাস নিচ্ছি একটা নির্দিষ্ট সময় পর পর, এটা কিভাবে হচ্ছে এটা নিয়ে বলি আমি। আমাদের রেসপিরেটরি মোটর সেন্টার আছে হলো পোস্টেরিয়র মেডুলাতে, পোস্টেরিয়র মেডুলা অবলঙ্গটাতে। হ্যাঁ, ওখানে একটা রেসপিরেটরি মোটর সেন্টার থাকে, ওখান থেকে মেইনলি রেসপিরেটরি কমান্ডটা আসে। তো এই যে আমাদের রেসপিরেটরি বা কন্ট্রোল অফ ব্রেদিং, এগুলো যে জিনিসগুলো দিয়ে মেনটেন হচ্ছে, তার মধ্যে একটা হলো সেন্ট্রাল কেমোরেসেপ্টর। এবং এই সেন্ট্রাল কেমোরেসেপ্টর মেইনলি সিএসএফ এর পিএইচ দেখে ডিসিশন নেয়, যে মানে পিএইচ মাপে। তো সেন্ট্রাল কেমোরিসেপ্টর যেটা ভেন্ট্রাল মেডুলাতে থাকে, যদি কোনো কারণে পিএইচ কমে যায় তখন সে সেটা সেন্স করতে পারে, এবং সেন্স করলে সে রেসপিরেটরি সেন্টারে কমান্ড পাঠায় এবং রেসপিরেশন শুরু হয়। ব্যাপারটা কেমন ভাবে হয় আমি বলি। ধরেন আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতেছি, হ্যাঁ, আমি শ্বাস নিচ্ছি না, তখন কি হবে, আমার বডিতে তো প্রতি মুহূর্তে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে প্রত্যেকটা কোষে। তো এই কার্বন ডাই অক্সাইড গুলো যখন ইন দ্য মিন টাইম আপনি যখন দম আটকায় রাখছেন, তো ইন দ্য মিন টাইম আপনার কার্বন ডাই অক্সাইড গুলো ব্লাডে বেড়ে যাবে না? বেড়ে যাবে। এবং সেই কার্বন ডাই অক্সাইড ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে কোথায় চলে যাবে? সিএসএফ এ। এবং যখন এই সিএসএফ এ চলে গেল, কার্বন ডাই অক্সাইড সিএসএফ এর ওয়াটারের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এতে কি হবে, সিএসএফ এর অ্যাসিডিক একটা ইনভায়রনমেন্ট তৈরি হবে, অর্থাৎ পিএইচ ড্রপ করবে, এবং তখন কেমোরিসেপ্টর স্টিমুলেটেড হয়ে যায় এবং রেসপিরেটরি মোটর সেন্টারে কমান্ড পাঠায় যে তুমি এখন শ্বাস নেওয়া শুরু করো। এবং এটাই হলো প্রধান রেসপিরেটরি ড্রাইভ। তার মানে মেইন রেসপিরেটরি ড্রাইভ কি, হাইপক্সিয়া নাকি হাইপারক্যাপনিয়া? হাইপার ক্যাপনিয়া। হাইপারক্যাপনিয়া, ওকে। আমরা কিন্তু এটা কখনোই ভুল করা যাবে না যে মেইন রেসপিরেটরি ড্রাইভ কি। মেইন রেসপিরেটরি ড্রাইভ হলো হাইপারক্যাপনিয়া। এই জন্য টাইপ 2 ফেইলিওরে মনে হয় যে ইয়ে দেয় না, হাই ভলিউম অক্সিজেন দেয় না, হুম। হাই প্রেশার। তো মেইন ড্রাইভ হলো হাইপারক্যাপনিয়া, সেকেন্ডারি ড্রাইভ হলো হাইপক্সিয়া। মানে কখনো যদি হাইপারক্যাপনিক ড্রাইভটা কোনো কারণে ইম্পেয়ার্ড থাকে, তখন দেখা যায় যে হাইপক্সিক ড্রাইভটা সেখানে আমরা আম, কাজে লাগানোর চেষ্টা করি। তো এখানে সেন্ট্রাল কেমোরেসেপ্টর ছাড়া আর যারা যারা এখানে হেল্প করছে, এর মধ্যে ক্যারোটিড বডিজ আছে, যেটা ক্যারোটিড আর্টারিতে থাকে, যেটা হাইপক্সেমিয়াকে সেন্স করতে পারে। আর্টারিয়াল পিএইচ যদি, আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি ড্রপ করে 8 কিলো প্যাসকেলের নিচে, তখন সে এটা সেন্স করতে পারে। শুধু তাই না, তারা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইডকেও সেন্স করতে পারে। তো তার মানে ক্যারোটিড বডি কিন্তু হাইপক্সিয়ার সেন্স করতে পারে আর কি। হাইপক্সিক ড্রাইভটা ক্যারোটিড আর্টারি থেকে যায়, ক্যারোটিক বডি থেকে যায়। এছাড়া আরো কিছু ব্যাপার আছে, মাসল স্পিন্ডেল, ভ্যাগাল সেন্সরি ফাইবার, কর্টিক্যাল অ্যান্ড লিম্বিক ইনফ্লুয়েন্স। মানে ধরেন আপনি একটা ইমোশনাল স্ট্রেসে আছেন, সেক্ষেত্রে রেসপিরেটরি ড্রাইভ বেড়ে যাবে। গ্রিফে আছেন, ডিপ্রেশনে আছেন, তখন রেসপিরেটরি ড্রাইভ কমে আসবে। আপনি কি জানেন যে এমনও হয়, ডিপ্রেশন কত খারাপ জিনিস আমি বলি, ডিপ্রেশনে মানুষের অনেক সময় এমন হয়, সিভিয়ার ডিপ্রেসিভ পেশেন্ট, শ্বাস স্লো হয়ে আসে। মানে একটা শ্বাসের পরে যে আর একটা শ্বাস সে নিবে, তার বডি বা তার মন সেটাও চায় না যে আমি আর একটা শ্বাস নিই। এই জন্য অনেক সময় দেখা যায় যে রেসপিরেটরি রেট কমে আসে। সো এগুলো এমসিকিউতে আসতে পারে। জাস্ট একটা জিনিস মনে রাখবেন, সেন্ট্রাল কেমোরেসেপ্টর হলো হাইপারক্যাপনিয়ার যে প্রাইম রেসপিরেটরি ড্রাইভ, এটা কালেক্ট করতেছে। আচ্ছা, ডিপ্রেশন কি আর লো মুড কি বলেন তো? হোয়াট ইজ ডিপ্রেশন অ্যান্ড হোয়াট ইজ লো মুড? লো মুড মানে কি, কোনো কাজ করার অনীহা, মানে কোনো কিছুই করতে ভালো লাগছে না, এরকম কিছু একটা।
লো মুড এবং ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মধ্যে আসলে মেইন পার্থক্যটা কি? একটা মানে পারসিস্টেন্ট আর একটা এরকম কি? লো মুড হলো আপনার যে কোনো সময় খারাপ একটা মন থাকতেই পারে, আপনার সকালে মোবাইলটা পড়ে গিয়ে কাজটা ফেটে গেছে, এই জন্য আপনার মনটা খারাপ থাকতেই পারে, কিন্তু তারপর আপনি ঠিকই আপনার ডেইলি ওয়ার্ক গুলো চালায় যাবেন। আপনি ধরেন বিকালে এক জায়গায় অ্যাটেন্ড করা দরকার ছিল, আপনি ওটা অ্যাটেন্ড করবেন, রাতে খাবেন, দুপুরে খাবেন, তাই না? ওই সবকিছু চালায় হাজবেন্ড যাবেন। ওয়াইফ যেরকম হয় ওটা হলো লো মুড। কিন্তু যখন ডিপ্রেশন হবে বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার হবে, তখন আপনার এই লো মুডের কারণে আপনার ডেইলি যে কাজকর্মগুলো আছে সেটা ব্যাহত হবে। সকালে উঠে ব্রাশ করতে ইচ্ছা করবে না, সকালের মিলটা আপনি স্কিপ করবেন, সকালের ক্লাসটা স্কিপ করবেন, রাতে ঘুমোতে যাবেন দেরি করে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ভেন্টিলেশন পারফিউশন ম্যাচিং ইন দ্য পালমোনারি সার্কুলেশন। আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো আমাদের পুরো বডিতে আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে সেটা ডাইলেটেড হয় পটাশিয়াম মেডিয়েটেড ডাইলেশন। মানে সাধারণত আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে সেটা ডাইলেটেড হয় পটাশিয়াম মেডিয়েটেড। একমাত্র আমাদের যে পালমোনারি ভেসেল আছে এগুলোর ডাইলেটেশন হয় হলো অক্সিজেনের ভেন্টিলেশনের উপরে। অর্থাৎ সব ভেসেল পটাশিয়ামের অ্যাভেলেবিলিটির উপরে ভিত্তি করে ডাইলেশন করে, কিন্তু আমাদের যে রেসপিরেটরি ভেসেল গুলো আছে অর্থাৎ আমাদের যে পালমোনারি ভেসেল গুলো আছে এগুলো ডাইলেটেশন কতটুকু হবে এটা ডিপেন্ড করে অ্যালভিওলাইতে অক্সিজেন ভেন্টিলেশন কেমন। দেখেন আল্লাহ তাআলা আপনাকে কিভাবে বানাইছে এটা নিয়ে একটু বলি। ধরেন যে আপনার লাংয়ের যে পার্টে অক্সিজেন কম যাবে সেই পার্ট দিয়ে যে পালমোনারি ভেসেল গুলো গেছে সেগুলো কনস্ট্রিক্টেড থাকবে, কারণ ওখানে অক্সিজেনের অ্যাভেলেবিলিটি নাই। সো অক্সিজেন আপনাকে ডাইলেট করতে পারতেছে না ভেসেল গুলোকে। এতে উপকার কি হচ্ছে জানেন? ধরেন আপনার এই জায়গাটাতে কনসলিডেশন হয়েছে, লাংয়ের এই জায়গাতে, তার মানে এখানে অ্যারিয়েশন হচ্ছে না, অক্সিজেন পৌঁছচ্ছে না। তাহলে এখানে যে ব্লাড ভেসেল গুলো ছিল এগুলো এখন কি হবে? কনস্ট্রিক্টেড হবে, তাই না? একদম কনস্ট্রিক্টেড হবে, কারণ এখানে কোনো অক্সিজেন নাই। সো ব্লাড ভেসেল গুলো এই এরিয়াটাতে কনস্ট্রিক্টেড হবে, কিন্তু অন্য যেসব জায়গায় এরিয়েশন ভালো হচ্ছে, ভেন্টিলেশন ভালো হচ্ছে, এইসব জায়গায় অক্সিজেনের অ্যাভেলেবিলিটি বাড়ার কারণে দেখা যাবে যে ভেসেল গুলো ডাইলেটেড থাকবে। এতে উপকারটা কি হচ্ছে দেখেন, এই জায়গায় কি ব্লাড যদি আপনি পাস করেন বেশি বেশি কোনো লাভ হবে এই কনসলিডেশনের জায়গাতে? না। না। এই জন্য আল্লাহ কি করছে, ওখানে যেহেতু যেহেতু অক্সিজেনের অ্যাভেলেবিলিটি নাই, তার মানে তুই পালমোনারি ভেসেল তুই কনস্ট্রিক্টেড থাকবি ওই জায়গায়। তাহলে কি হবে, ওখানে ব্লাড ঢুকবে না, বরঞ্চ ওই ব্লাডটা অন্য কোনো জায়গা দিয়ে, ভালো ভেন্টিলেটেড জায়গা দিয়ে মুভ করবে এবং সে অক্সিজেনেশন হওয়ার একটা সুযোগ পাবে। জিনিসটা চিন্তা করছেন মানে কোন লেভেলে বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাই না? এই মেকানিজমটা বুঝছেন তো? জি ভাই। এখান থেকেই ধরেন ইন কেস অফ ইমফাইসেমা বা পালমোনারি এম্বোলিজম, না সরি পালমোনারি ফাইব্রোসিস, তখন দেখা যায় অ্যালভিওলাই গুলো, ম্যাক্সিমাম অ্যালভিওলাই গুলো ড্যামেজ হয়ে যায়। তখন পালমোনারি ভেসেল গুলো কনস্ট্রিক্টেড থাকবে নাকি ডাইলেটেড থাকবে? পালমোনারি ফাইব্রোসিসে কি হচ্ছে, অ্যালভিওলাই গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, ফাইবার দিয়ে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। কনস্ট্রিক্টেড হবে।
তাহলে ওখানে তো কোনো অক্সিজেনেশন হচ্ছে না। সো সব ভেসেলগুলো কি হবে, কনস্ট্রিক্টেড থাকবে। ইমফাইসেমার ক্ষেত্রেও, ইমফাইসেমা তো ডিস্ট্রাকশন হয়, অ্যানজাইমেটিক ডিস্ট্রাকশন হয় অ্যালভিওলাই এবং রেসপিরেটরি ব্রঙ্কিউলস। আর পালমোনারি ফাইব্রোসিসে অ্যালভিওলাই গুলো ফাইব্রোসিস হয়ে যায়। তো এনি ওয়ান অফ দেম, এক্ষেত্রে হাইপক্সিয়ার কারণে আপনার পালমোনারি ভেসেলগুলো কনস্ট্রিক্টেড থাকবে। যদি কনস্ট্রিক্টেড থাকে তাহলে কি হবে, সব ভেসেল যদি কনস্ট্রিক্টেড থাকে তাহলে হার্ট কি লাঙের দিকে ব্লাড পাঠাতে, মানে আমাদের লাঙে তো যায় হলো রাইট হার্ট থেকে ব্লাড, তাই না? রাইট ভেন্ট্রিকল থেকে যায় না? তো সেক্ষেত্রে কি রাইট ভেন্ট্রিকল খুব সহজে ব্লাড পাঠাতে পারবে লাঙে? নো। সো রাইট ভেন্ট্রিকল উইল বি ফুল, রাইট অ্যাট্রিয়াম উইল বি ফুল, অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম যখন ফুল হবে তখন জেভিপি কি হবে? রেইস হবে। রেজড হবে। রাইট অ্যাট্রিয়াম যখন ফুল হবে তখন ইনফেরিয়র ভেনা কাভা কনজেস্টেড হবে। ইনফেরিয়র ভেনা কাভা কনজেস্টেড হলে ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেইন করে লিভার, সো লিভার উইল বি কনজেস্টেড অ্যান্ড টেন্ডার। অ্যান্ড ইনফেরিয়র ভেনা কাভা কনজেস্টেড হলে লোয়ার লিম্ব থেকে ব্লাড গুলো আর ড্রেইন হতে পারবে না। ইনফেরিয়র ভেনা কাভাতে দে উইল বি কনজেস্টেড, হাইড্রোস্ট্যাটিক প্রেশার উইল বি ইনক্রিজ ইন দ্য লোয়ার লিম্বস ভেসেল, সো পেরিফেরাল ইডেমা নিয়ে ডেভেলপ করবে। এই যে বললাম, দিস ইজ কর পালমোনালি। রাইট হার্ট আর এটা ফেলিওর, কি শুধুমাত্র ওই যে ব্লাড ভেসেলস কনস্ট্রিকশন হচ্ছে এটা কারণে বলছি পালমোনারি ব্লাড আমি ভেসেল? আমি বলছি এটাকে বলা হয় কর পালমোনারি, অর্থাৎ রাইট হার্ট ফেলিওর ডিউ টু লাং কজ। এটা একটা ব্যাপার। এছাড়া ইমফাইসেম এবং ফাইব্রোসিস আর একটা কাহিনী হয় এর সাথে। এই যে এনজাইমেটিক যখন ডিস্ট্রাকশন হয় তখন এনজাইমেটিক ডিস্ট্রাকশনের জন্য লাংয়ের আর্কিটেকচার চেঞ্জ হয়। তখন পালমোনারি ভেসেলের উপরে বিভিন্ন জায়গায় স্কারিং হচ্ছে, টুইস্টেনিং হচ্ছে, সেভাবেও পালমোনারি ভেসেলের প্রেশার বেড়ে যেতে পারে। এই সব মিলে কর পালমোনারি হচ্ছে। মেকানিজম বোঝা গেছে? জাগরণে যায় বিভাবরী। সো এটা একটু আমরা মনে রাখবো। এবং আরেকটা ব্যাপার মনে রাখবেন, এই যে যখনই এই হাইপক্সিয়াটা ডেভেলপ করতেছে, অর্থাৎ এরকম একটা কন্ডিশন সিওপিডি অর পালমোনারি ফাইব্রোসিস এগুলোতে, তাহলে পালমোনারি ভেসেল যদি কনস্ট্রিক্টেড থাকে তাহলে পালমোনারি যে ভেসেল আছে সেখানে হাইপারটেনশন ডেভেলপ করবে না? পালমোনারি ভেসেল যদি কনস্ট্রিক্টেড থাকে সেখানে ব্লাড রেজিস্ট্যান্স বেড়ে যাবে না? বাড়বে। সো আমরা এখানে কি পাবো? পালমোনারি হাইপারটেনশন, যেটা আমরা সিওপিডি তে পাই। ঠিক আছে। সো ওটা তো একটা মেকানিজমই, এখানে বলা আছে হাইপক্সিয়া কনস্ট্রিক্টেড পালমোনারি আর্টারিওলস। এছাড়া পালমোনারি যে হাইপারটেনশন অকার্স when vessels are destroyed by emphysema, obstructed by thrombus, involved in interstitial inflammation or thickened by pulmonary vascular disease। এক কথায় বলি, পালমোনারি হাইপারটেনশন আমরা কোথায় পাই? সিওপিডি তে পাই ভাই, মানে ইমফাইসেমাতে। কিংবা থ্রম্বাস, ছোট ছোট থ্রম্বাস যদি, পালমোনারি থ্রম্বাস যদি জমা হয় সেখান থেকে হতে পারে। তো এক্ষেত্রে আমরা কি কি ফাইন্ডিং পেতে পারি ইসিজি তে? মেইনলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকতে পারে। রাইট ভেন্ট্রিকেল হাইপারট্রফি হয়, হাইপারটেনশনের এগেনস্টে কাজ করতেছে, পালমোনারি হাইপারটেনশনের এগেনস্টে। দ্বিতীয়ত, রাইট অ্যাট্রিয়াল মানে হাইপারট্রফির জন্য আপনি এখানে টল পিকড পি ওয়েভ পাবেন। টল পিকড পি ওয়েভ, এটা একটু মনে রাখেন। তো এই যে ক্লিনিক্যাল ফিচার হলো রাইট হার্ট ফেলিওরের ফিচার, যেটাকে আমরা কর পালমোনারি বলি। এটাই এখানে ইম্পর্টেন্ট, এখান থেকে আর কিছু লাগবে না। এখান থেকে এই পর্যন্ত পড়ে ফেলবেন, দ্য ইনেট রেসপন্স থেকে ইমফাইসেমা পর্যন্ত। এখানে আমি আমার মতো করে বলে দিচ্ছি। স্কেলেটার চেনেন? স্কেলেটার, স্কেলেটার মানে লিড, তাই না? তো আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, ট্র্যাক্টে এরকম সিলিয়া থাকে রেসপিরেটরি ট্র্যাক্টে, এবং সিলিয়ার উপর দিয়ে একটা মিউকাসের লেয়ার থাকে, জেলির মতো একটা লেয়ার থাকে।
এবং আমরা যে ইনহ্যালেশনের সাথে ধুলাবালি, ডাস্ট, পোলেন, গ্রেইন যেগুলো ইনহেল করতেছি, ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া সব যে এই জেলের উপরে আটকে যাচ্ছে। আর আমাদের সিলিয়া এখানে কি করতেছে? আপ বিটিং করতেছে, আপওয়ার্ড বিটিং করতেছে। এতে কি হচ্ছে? এই জেলের এখানে যে ব্যাকটেরিয়া গুলো ছিল, এখানে যে পোলেন গুলো ছিল, সেগুলো আস্তে আস্তে উপরে উঠে আসতেছে, এবং যেটা ন্যাসোফ্যারিংসে যখন চলে আসতেছে তখন আমরা কাশি দিয়ে বাইরে ফেলে দিচ্ছি বা স্পুটাম হিসেবে বাইরে ফেলে দিচ্ছি। সো এখানে স্মোকারদের ক্ষেত্রে কি হয়? টোবাকো যারা স্মোক করে তাদের মিউকাস সিক্রেশন বেড়ে যায়। সো যত মিউকাস সিক্রেশন বেড়ে যাবে তখন দেখা যাবে যে মিউকাস গুলো নিচের দিকে ড্রিফট করার চেষ্টা করবে না? হুম, বুঝতে পারতেছেন? যদি মিউকাস সিক্রেশন বেড়ে যায় তখন তো এই বিট করে করে আর তাকে উপরের দিকে পাঠানো যাবে না, তার এই যে নিচের দিকে এরকম করে ড্রিফট করে লাংয়ের মধ্যে চলে যাবে। সো এই ক্ষেত্রে দেখা যাবে যে ইনফেকশনের চান্সটা বেড়ে যাচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে। আর ও আর একটা কাজ করে টোবাকো, টোবাকো আর একটা কাজ করে হলো এই যে সিলিয়ারি বিটের ফোর্সকেও কমায় দেয়। সো এক করতেছে হলো সে মিউকাস সিক্রেশন বাড়ায় দিচ্ছে, দ্বিতীয়টা সে করতেছে কি, সিলিয়ারি বিটিংও কমায় দিচ্ছে। সো দুটো মিলে দেখা যায় যে সেক্ষেত্রে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যে ইনফেকশন গুলো সেগুলো বেড়ে যেতে থাকে। এছাড়া কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে যে ক্ষেত্রে এই মিউকোসিলিয়ারি এসকেলেটর গুলো ওয়েল ডেভেলপ থাকে না। দেখা যায় যে সিলিয়া আছে কিন্তু সিলিয়া কখনো মুভ করে না। এরকম ডিজিজ গুলোর মধ্যে আছে সিস্টিক ফাইব্রোসিস, প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া, ইয়ং সিনড্রোম, এক্সেট্রা। তো এদের ক্ষেত্রে দেখা যায় যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে সবসময় এত প্রোফাউন্ড ইনফেকশন হয়, ডিস্ট্রাকটিভ ইনফেকশন হয়, যে এয়ার ব্রঙ্কিউলস গুলো যেগুলো আছে সেগুলো ডিস্ট্রাকশন হয়ে ডাইলেটেড হয়ে যায়, যেটাকে আমরা ব্রঙ্কিয়াক্টেসিস বলি, এবং দেখা যায় যে তাদের সাইনোসাইটিস হয়। সো এই যে ইয়াং সিনড্রোম বললাম, সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে জানবো, প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সাইনো পালমোনারি ইনফেকশন এবং ব্রঙ্কিয়াক্টেসিস ডেভেলপ করে এদের সবগুলোর ক্ষেত্রে। তোমারও অসীমে দেহ মন লয়ে যত দূরে। এবার আসেন এয়ারওয়ে সিক্রেশন। কিছু ইম্পর্টেন্ট সিক্রেশন আমরা দেখতে পাই এয়ারওয়েতে, যেমন ডিফেন্সিন, লাইসোজাইম, এরা প্রোটেক্টিভ হিসেবে কাজ করে। তারপরে এয়ারওয়েতে রিলিজ হয় ইমিউনোগ্লোবিন এ, সিক্রেটরি ইমিউনোগ্লোবিন, এরা প্রোটেকশন দেয়। এছাড়া আলফা 1 অ্যান্টিট্রিপসিন নামে একটা জিনিস আছে, সে কি করে? দেখেন আমাদের যখন কোনো ইনফেকশন হয় সেখানে স্বাভাবিকভাবে নিউট্রোফিল চলে যায়, নিউট্রোফিল গিয়ে সেখানে নিউট্রোফিল ইলাস্টেস রিলিজ করে। তো নিউট্রোফিল যে ইলাস্টেসটা রিলিজ করলো তার মেইন কাজ কি? তার মেইন কাজ হলো ইলাস্টিন ফাইবারগুলোকে ডিস্ট্রয় করা। কিন্তু এই আলফা 1 অ্যান্টিট্রিপসিন যাদের স্বয়ংসম্পূর্ণভাবে ভালোভাবে তৈরি হচ্ছে নিয়মিত, নাম অ্যান্টিট্রিপসিন, এটা দিয়ে বোঝাচ্ছে সে যে অ্যান্টিপ্রোটিয়াস, অ্যান্টিট্রিপসিন দিয়ে বোঝাচ্ছে যে প্রোটিয়াস এনজাইমের এগেনস্টে কাজ করে। তো যাদের আলফা 1 অ্যান্টিট্রিপসিন লেভেল ভালো থাকে তারা কি করে, নিউট্রোফিল ইলাস্টেসকে নিউট্রালাইজ করে ফেলে। এতে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যে ইলাস্টিন ফাইবারগুলো আছে এগুলো রক্ষা পায়। কিন্তু যে লোকটার জেনেটিক কোন একটা কারণে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, নাম তো শুনছেন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, সো যাদের আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি থাকে তাদের কি হয়? তাদের নিউট্রোফিল এলাস্টেসকে বাধা দেওয়ার মতো কেউ থাকে না। তাহলে কি হবে? ইলাস্টিন ফাইবার ধ্বংস হতে থাকবে এবং আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট গুলো প্রিম্যাচিউর ক্লোজার হবে, যেটা আমরা ইমফাইসামেতা পাই। আপনারা কি ইগুলো বুঝতেছেন, প্রসেস বা প্যাথোফিজিওলজি গুলো? জি ভাই। আলফা 1 অ্যান্টিট্রিপসিন কিভাবে কাজ করতেছে,
ইলাস্টিনের সাথে এই সম্পর্ক কি, এই যে এগুলো একটু একটু মাথায় রাখলে ধরেন ভালো। হুম হুম। আচ্ছা, প্লেন চেস্ট এক্সরে, ইনক্রিজ শ্যাডোয়িং মে রিপ্রেজেন্ট অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, লোবার কলাপস এন্ড কনসলিডেশন। অর্থাৎ আপনি লাঙের ফিল্ডে কোনো এক জায়গায় দেখলেন যে অতিরিক্ত সাদা শ্যাডো বেশি, সাদা শ্যাডো বেশি, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এটা হয় কনসলিডেশন, না হয় কলাপস, না হলে ফ্লুইড অর্থাৎ ইফিউশন। আর একটা কথা এখানে বলা আছে যেটা মনে রাখবেন, কনসলিডেশন কখনোই মেডিস্টেনাম শিফট করবে না, ট্রাকিয়া শিফট করবে না। অ্যান্ড এয়ার ব্রঙ্কোগ্রাম মিনস প্রক্সিমাল ব্রঙ্কাই আর প্যাটেন্ট, অর্থাৎ কনসলিডেশনে কি হচ্ছে, ওখানে এক্সুডেশন হওয়ার কারণে লাঙের ওই ফিল্ডটা সাদা হয়ে যাচ্ছে, কিন্তু যদি ব্রঙ্কাসটা স্টিল যদি প্যাটার্ন থাকে তাহলে দেখা যাবে সাদার মধ্য দিয়ে কিছু কালো কালো লাইন দেখা যায়। অর্থাৎ এটা দেখে আমরা, এটাকে আমরা বলি এয়ার ব্রঙ্কোগ্রাম। অর্থাৎ ওই কনসলিডেশনের ভেতরে যে ব্রঙ্কাস গুলো আছে সেগুলো এখনো প্যাটার্ন। ঠিক আছে, এটাকে বলা এয়ার ব্রঙ্কোগ্রাম। আর কলাপসের ক্ষেত্রে আমরা কি কি পাই দেখেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট আসলে ক্লিনিক্যালিও। কলাপসের ক্ষেত্রে আমরা জানি যে লাং ভলিউম রিডিউসড হয়, তাহলে মেডিস্টেনাম এবং ট্রাকিয়া সেম সাইডে শিফট হয়, যে সাইডে কলাপস হচ্ছে। আর একটা জিনিস হয়, কি হয় কিছুক্ষণ আগে পড়াইছি, বলেন, যখন কোনো কিছু পড়বেন না বুঝে পড়ার চেষ্টা করবেন না। আর একটা হলো হেমিডায়াফ্রাম কি হবে, হেমিডায়াফ্রাম রেইজড হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে কলাপসের ক্ষেত্রে। আর একটা জিনিস এখানে দেখেন, যদিও আমরা এক্স রে দিয়ে কিন্তু কখনো ব্রঙ্কিয়াক্টিসিস ডায়াগনোসিস করি না, ব্রঙ্কিয়াক্টিসিসের মানে ইনভেস্টিগেশন চয়েস হলো HRCT। কিন্তু তারপরে এখানে বলা হয়েছে যে রিং শ্যাডো যদি আমরা পাই এবং ট্রাম লাইনের মতো কিংবা রিং শ্যাডো থিকেন ব্রঙ্কাস আর কি, যেটা মিন করে, তাহলে সেটা আমরা চিন্তা করি ব্রঙ্কিয়াক্টিসিস। আর একটা ব্যাপার হলো লাং যদি লার্জ পালমোনারি এম্বোলিজম যদি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে লাঙে তো ব্লাড যাচ্ছেই না, সো লাঙের ভাস্কুলারিটি একদম কম থাকবে, সো এক্ষেত্রে পুরো লাংটা একটু ডার্কার দেখাবে, যেটাকে আমরা বলি অলিগেমিয়া। ঠিক আছে, অলিগেমিয়া মনে থাকবে। এখানে একটা কথা লেখা আছে দেখেন, সিটির কথা। সিটি দিয়ে আমরা প্যারেনকাইমা, মেডিস্টেনাম, প্লুরা এবং বোন স্ট্রাকচার দেখি। ইন কেস অফ সাসপেক্টেড লাং ক্যান্সার, সিটি ইজ দ্য সেন্ট্রাল ফর ডায়াগনোসিস অ্যান্ড স্টেজিং। সো সিটি এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আরো কথা লেখা আছে কোন কোন ক্ষেত্রে আমরা সিটি ইনভেস্টিগেশন অফ চয়েস, আমি বলে দিচ্ছি। ইমফাইসেমা, ব্রঙ্কিয়াক্টেসিস, এই যে ইমফাইসেমা, ব্রঙ্কিয়াক্টেসিস। আর হলো আরেকটা লিখে রাখেন, পালমোনারি ফাইব্রোসিস বা ডিপিএলডি আমরা বলি, তো পালমোনারি ফাইব্রোসিসই লেখেন। এই কয়েকটার ক্ষেত্রে আমরা HRCT করি। আর যদি পালমোনারি এম্বোলিজম থাকে, এই যে এটা খুবই রিপিটেডলি আসা একটা কোশ্চেন, যে পালমোনারি যদি এম্বোলিজম থাকে সেক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস কি, সেক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস হলো সিটি পালমোনারি এনজিওগ্রাফি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আর একটা জিনিস এখানে শিখাই দেই, প্রেগনেন্ট উইমেন যদি আসে সেক্ষেত্রে আপনি সিটি পালমোনারি এনজিওগ্রাফি করতে পারবেন। না, তখন ওই যে বিকিউ শান্ট। তখন আমরা কি করি, তখন ভিকিউ স্ক্যান। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন যে প্রেগনেন্ট লেডির কাছ ক্ষেত্রে কিন্তু আমরা সিটি করতে পারবো না। সো আমাদের সময় আমি একটা বলি, আমাদের সময় যে কোশ্চেনটা এসেছিল, এক বাইক অ্যাক্সিডেন্ট করছে, ফিমার ফ্র্যাকচার হয়েছে,
7 দিন পর সে শ্বাসকষ্ট নিয়ে রেসপিরেটরি আউটলেটে আবার শিফটেড হয়েছে। হোয়াট উড বি দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস? পালমোনারি এম্বুলিজমের। কি দিয়ে ফ্যাট এম্বোলিজম হয়েছে, পালমোনারি এম্বোলিজম, আমাদের ক্লিনিক্যালি ওইটা চিন্তা করতে হবে। সো এখন বলছে ইনভেস্টিগেশন অফ চয়েস কি, তার মানে সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি। অ্যাঞ্জিওগ্রাফি মানে হলো পালমোনারি ভেসেল গুলো যে আমরা কন্ট্রাস্ট দিয়ে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোথাও কোনো ব্লকেজ আছে কিনা। বেসেল রিলেটেড হলে আমরা এনজিওগ্রাফিটা আগে চিন্তা অ্যাঞ্জিওগ্রাফি করে, করব। হ্যাঁ। এটা কিন্তু মোস্ট কমন একটা আশা প্রশ্ন আর কি। সরি, খিদা লাগছে, বাদাম একটু না খেয়ে পড়ালে ভাল লাগতেছে না। আমার পড়ানো হলো একটু ইনফর্মাল, তাই না? পেট স্ক্যান। পেট স্ক্যান মানে মনে রাখবেন যে দুটো জিনিস ভেতরে পড়ার দরকার নেই। একটা হলো মেটাস্টেসিস দেখার জন্য আমরা করি, আর হলো সার্কয়েডোসিস দেখার জন্য করি। এই যে পেট স্ক্যান আমরা ম্যালিগনেন্ট প্লুরাল ডিজিজ অর ম্যালিগনেন্সি মেটাস্টেসিস দেখার জন্য করি, ডিস্টেন্ট মেটাস্টেসিস আছে কিনা। আর হলো সার্কয়েডোসিসের এক্সট্রা পালমোনারি কোনো ডিজিজ আছে কিনা এটা দেখার জন্য, বা এক্সট্রা পালমোনারি কোনো ডিসেমিনেশন আছে কিনা এটা দেখার জন্য করি। এটা একটু মনে রাখেন, তাহলেই হবে। এটাই পেট স্ক্যান। হাউ টু ইন্টারপ্রেট চেস্ট এক্সরে, একটা স্টার দিয়ে পড়েন। এখানে আমি কয়েকটা লাইন এমনি আপনাদের বলে দিচ্ছি, এটা যদি আপনাদের পার্ট 1-এ আসবে না। আমরা মনে রাখবো যে এক্স রে যখন আমি ইন্টারপ্রেট করব, আমি ABCD এটা দিয়ে মনে রাখবো, ABCDEF। এতে এয়ারওয়েজ, ট্রাকিয়া। বিতে বোনস, রিবস গুলো কেমন আছে, ক্লাভিকল কেমন আছে, সার্ভাইকাল রিবস আছে কিনা। তারপর সিতে কার্ডিয়াক শ্যাডো, কার্ডিয়াক শ্যাডোর অবস্থা কি। ডিতে ডায়াফ্রাম, ডায়াফ্রাম এলিভেশন আছে কিনা। ইতে এক্সট্রা কার্ডিয়াক মানে এক্সট্রা লাং বা এক্সট্রা পালমোনারি কোনো ডিজিজ আছে কিনা। যেমন এখানে একটা ক্রিসেন্ট শ্যাডো থাকতে পারে, এখানে একটা ভলভুলাসের শ্যাডো আমরা পেতে পারি, এখানে স্টেপ ল্যাডার মানে সরি এয়ার ফ্লুইড লেভেল পেতে পারি, তাই না? আর এতে হলো লাং ফিল্ড। লাং ফিল্ডে দেখেন অপাসিটি আছে কিনা, হাইপার ট্রান্সলুসেন্স কোনো এরিয়া আছে কিনা, ভাস্কুলার মার্জিন এমন কোনো এরিয়া আছে কিনা। কমন চেস্ট এক্স অ্যাবনর্মালিটিস, কনসলিডেশন কি কি কারণে হয়, ইনফেকশন, ইনফ্রাকশন, এগুলো। কলাপস কি কি কারণে হয়, অলরেডি এগুলো নিয়ে কলাপস নিয়ে কথা বলছি। মিকাস প্লাগিং দিয়ে হয়, টিউমার দিয়ে হয়, লিম্ফ নোড দিয়ে হয়, নোডিউল দিয়ে হতে পারে। টিউবারকুলোসিসের কথা মাথায় রাখতে হবে। মাল্টিপল নোডিউল, যদি আপনি নোডিউল মানে কি দলা, আপনি যদি চেস্টে মাল্টিপল নোডিউল পান, সবার আগে আমরা চিন্তা করবো মিলিয়ারি টিউবারকুলোসিস। তারপর ডাস্ট ইনহ্যালেশনের কারণে হতে পারে। মেটাস্ট্যাটিক ম্যালিগনেন্সির কথা মনে রাখবো, যেখানে ক্যানল বল মেটাস্টেসিস আর কি। ভেরিসেলা নিউমোনিয়ার ক্ষেত্রে হতে পারে, রিউমাটয়েড ডিজিজের ক্ষেত্রে হতে পারে। এটা একটা মনে রাখবেন যে একটা পেশেন্ট লাঙে মাল্টিপল নোডিউল নিয়ে আসছেন, ছোট 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 দলা, কি কি কারণে হতে পারে। মিলিয়ারি টিউবারকুলোসিস, ডাস্ট ইনহ্যালেশন, মেটাস্ট্যাটিক ম্যালিগনেন্সি, ভেরিসেলা নিউমোনিয়া, আর নোডিউল, রিউমাটয়েড নোডিউল। রিং শ্যাডো এবং ট্রামলাইন শ্যাডো কোন ক্ষেত্রে পাবো, ব্রঙ্কিওস্টেসিস। ক্যাভিটি কি কি কারণে পাই, ক্যাভিটারি লেশন। ক্যাভিটারি লেশন মানে হলো আপনার লাঙে গর্ত হয়ে গেছে, টিউমারের কারণে হতে পারে অবশ্যই, বিশেষ করে স্কোয়ামাস সেল কার্সিনোমা। অ্যাবসেসের কারণে হতে পারে, ইনফ্রাকশনের কারণে হতে পারে, এবং নিউমোনিয়া স্পেশালি স্ট্যাফাইলোকক্কাস এবং ক্লেফশেলা, এটার কারণে হতে পারে ক্যাভিটি। সো কজেস অফ ক্যাভিটি, লাং ক্যাভিটি,
এটা মনে রাখতে হবে। টিউমার, অ্যাবসেস, লাং ইনফেকশন, নিউমোনিয়ার মধ্যে স্ট্যাফিলোকক্কাস, ক্লেবশেলা, আর হলো এই যে ওয়েজনার গ্রানুলোমাটোসিস আছে না, যেটা গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস বলি আমরা, ওইটা মনে রাখতে হবে। দেখেন, তাও একটা জিনিস মিস গেছে। কি মিস গেছে এখানে বলেন তো? টিবি। টিবি সবার আগে দিতে হবে আমাদের আমি দেশে, এই হ্যাঁ। কোশ্চেনটা করতে চাইছিলাম যে ভাই টিবি তো নাই, টিবি থাকবে কিভাবে? এটা কি ওদের দেশে? এই জন্য তো এমআরসিপি এবং এফসিপিএস এর কিন্তু ভাই দণ্ড এটা লাগে। বই বই বানানোর জন্য তো সব এলাকার অ্যাডভাইজারি কমিটি থাকে, যেমন আব্দুল্লাহ স্যার তো মনে হয় অ্যাডভাইজারি কমিটিতে ছিলেন। হ্যাঁ, কে এটা পড়ে? আপনি কি জানেন এটা কেউ পড়ছে? এই জিনিসগুলো কিভাবে ওয়ার্ক করে আপনারা বোঝেন না? এখন তো বড় হয়েছেন। তাইলে আর এটা লাভ হলো কি, যেটা একটা এটা কোনো ওয়ার্ল্ড ওয়াইড লাভই নাই, রিপোর্ট। এটা কোনো লাভ না। আপনি কি মনে করেন এই বই কিছুই না? সে আমি একটা আমি তো প্রফেসর, অনেক ঠিক আগে আছে। ভাবতাম যে অ্যাডভাইজারি কমিটিদের কাজ হলো লোকাল ডিজিজ গুলা ইনক্লুড করা, তার লোকাল ট্রিটমেন্ট গাইডলাইন গুলা। গাইডলাইন তাহলে কত বড় হয়ে যাবে? না না, ওইটা সবাই মিলে একটাই করতো, কোনসেস করে ছোট শোনেন, আমি করতে একটা হবে। কথা বলি, এই যে এইগুলো করে না, এই বই টই লেখা টেখা, যে বড় স্যাররাই যে বইগুলা লেখে, মানে দেখবেন যে স্পেশাল থ্যাঙ্কস তাদের দেওয়া আছে। দেখবেন যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অমুক, রেজিস্ট্রার অমুক, সিএ অমুক, মনে করবেন যে বইটা আসলে এরা লেখছে, ঠিক আছে। ওইগুলো পার্সোনাল বই ভাই, আর এগুলো এইরকম রিকগনাইজ বই এরকম করলে তো ঝামেলা। না, ওরাও কিন্তু একদম মানে আহ, এই জায়গাটা আমারও একটু ছিল যে কেন এখানে টিভি কে রাখতেই পারতো, কেন টিভি রাখলো না? আমাদের দেশে টিভি না বললে ফেল, ঠিক আছে। এরপর আসেন রেটিকুলো নোডিউলার শ্যাডো, অর্থাৎ কখনো কখনো ফাইবার, ফাইবারের সাথে কখনো কখনো নোডিউল, এটাকে রেটিকুলো নোডিউলার শ্যাডো বলা হয়। এবং রেটিকুলো নোডিউলার শ্যাডো মিন করে হলো ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, অর্থাৎ এক কথায় বলি লাং ফাইব্রোসিস। যেটা ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ সেটাই লাং ফাইব্রোসিস। এটা একটু মাথায় রাখবেন। লাংয়ের যদি কোনো জায়গায় লাং ফিল্ডের ট্রান্সলুসেন্সি বেড়ে যায়, কি কি চিন্তা করবো? বুলা, লার্জ বুলা, নিউমোথোরাক্স, আর হলো অলিগেমিয়া। অলিগেমিয়া কেন হচ্ছে অলরেডি আমরা বলেছি, যে বড় পালমোনারি কোনো এম্বোলিজম হলে হতে পারে। হায়ালার অ্যাবনর্মালিটিস, ইউনিল্যাটারাল হায়ালার ইনলার্জমেন্ট যদি হয়, প্রথমে আমরা চিন্তা করি টিবি, তারপরে লাং ক্যান্সার আসেন, লিম্ফোমা আসেন, মানে টিবি অর ম্যালিগনেন্সি। টিবির মধ্যে মানে টিবি তো বললামই, তারপরে লাং ক্যান্সার, লিম্ফোমা, এগুলো তো ম্যালিগনেন্সির মধ্যে পড়বে, ঠিক আছে। আর বায়োল্যাটারাল হায়ালার লিম্ফ নোড নিয়ে যদি কেউ আসে, তাহলে 1 নম্বর ডায়াগনোসিস কি হবে? সার্কোয়েডোসিস। তারপরে বাকিগুলো আপনারা বসান, লিম্ফোমা টিম্ফোমা যা ইচ্ছা তাই, টিবিও বসাতে পারেন। কিন্তু বায়োল্যাটারাল হায়ালার ইনলার্জমেন্টের ক্ষেত্রে সার্কোয়েডোসিস একটু বেশি ভোট পায় এখানে। সো বায়োল্যাটারাল হায়ালার ইনলার্জমেন্টের ক্ষেত্রে সার্কোয়েডোসিসকে আগে মাথায় রাখবেন, তারপরে লিম্ফোমা, টিবি, সিলিকোসিস। এখানে যেটা মনে রাখতে হবে, সিলিকোসিসটা, সিলিকোসিস কিছুটা মিমিক করে সার্কোয়েডোসিসের মতো, হায়ালার লিম্ফ নোড নিয়ে আসে। তো সার্কোয়েডোসিস, সিলিকোসিস, এই দুইটা মনে রাখেন, টিবি, লিম্ফোমা মনে থাকবে। ব্রঙ্কোস্কোপি দিয়ে আমরা কত জেনারেশন দেখি, এটা একটু দেখেন, এখান থেকে আর কিছু লাগবে না। থোরাকোস্কোপি দিয়ে আমরা কি দেখি? থোরাসিক স্পেস দেখি, এটা গোল্ড স্ট্যান্ডার্ড ফর ইভালুয়েটিং প্লুরাল স্পেসেস। মাইক্রোবায়োলজিক্যাল ইনভেস্টিগেশন কি? ন্যাট, জিন এক্সপার্ট, এক কথায় এগুলো লাগবে না। যেই ন্যাট সেই জিন এক্সপার্ট, হ্যাঁ। ইমিউনোলজিক্যাল আর সেরোলজিক্যাল টেস্ট, এটা একটু দেখেন, এখানে নিয়ে কিছু কথা বলি। যেমন কারো যদি অ্যাজমা থাকে, সেক্ষেত্রে ইমিউনোগ্লোবিন ই লেভেল বেড়ে যাবে পেশেন্টের, সো এটা আমরা খেয়াল রাখবো। তারপর ইমিউনোগ্লোবিন জি এনজাইম ইমিউনেসে বা ইমিউনোগ্লোবিন জি প্রিসিপিটিন বলা হয়। ইমিউনোগ্লোবিন জি প্রিসিপিটিন আমরা কোন ক্ষেত্রে পাই? অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। এমনি একটু এখন মুখস্থ করেন, আমরা যখন অ্যাসপারজিলা পড়বো তখন কিছুটা ধারণা পাবেন।
সো ইমিউনোগ্লোবিন জি প্রিসিপিটেন্স আমরা পাই অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসে, এটা একটু আমরা মনে রাখবো। তারপর ইন কেস অফ লিজিওনেলা নিউমোনিয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউরিনারি লিজিওনেলা অ্যান্টিজেন করতে দেই। আচ্ছা বলেন তো, লিজিওনেলা যে নিউমোনিয়া করে, এখানে একটা পিকুলারিটি কি, বা মানে খাস বাত কি? প্রেগনেন্সিতে করে এরকম? না, এটা হাইপোনাট্রিমিয়া করে। সরি, এখন হাইপোনেট্রিমিয়া। ঠিক আছে। আর মনে রাখেন ইগ্রার কথা। ইগ্রা কি? ইন্টারফেরন গামা রিলে আছে, যেটা আমরা টিউবারকুলোসিস ল্যাটেন্ট টিবি আছে কিনা এটা দেখার জন্য করি। সো এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিল যে ল্যাটেন্ট টিবি দেখার জন্য আমরা মেইনলি কি করি। দুটো অ্যান্সার হবে এখানে, একটা হলো এমটি টেস্ট, একটা হলো ইন্টারফেরন গাবা, মানে গামা ইন্টারফেরন, যেটাকে আমরা টিবি গোল্ড টেস্টও বলে থাকি। কিন্তু এখানে মোর পারফেক্ট অ্যান্সার হলো ইগ্রা, ইন্টারফেরন গামা রিলিজ আছে। ঠিক আছে, এমটি এতটা স্পেসিফিক না। সো ল্যাটেন্ট টিবি দেখার জন্য ডায়াগনস্টিক টেস্ট কি আসবে? আসতে পারে, যে কোনো দিন আগেও এসেছে, ইগ্রা। আসেন এখন আমরা মজার জিনিসে চলে আসতেছি, লাং মেকানিক্স। চলো আমরা একটু এটা নিয়ে পড়াশোনা করি। कुछ ना कहो, कुछ भी ना कहो। এই যে এটা একটু খেয়াল করেন আমার সাথে। নর্মাল আমরা যে টাইডাল ব্রেদিং নিচ্ছি, এতে 500 ml করে ফ্লুইড আমরা লাঙের ভিতরে নিচ্ছি, এটাকে বলা হয় টাইডাল ভলিউম। ওকে, এরপরে যে টার্মটা আমরা জানবো সেটা হলো ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। দেখেন আমরা 500 ml, যে আমি কথা বলতেছি আপনার সাথে এবং লেকচার নিচ্ছি, এখানে আমি প্রতি মুহূর্তে যে টুকু বাতাস ভেতরে ঢুকাচ্ছি এটা হলো টাইডাল ভলিউম 500। কিন্তু এই টাইডাল ভলিউমের পরেও কিন্তু আমরা চাইলে আরো অনেকটুকু বাতাস ভেতরে নিতে পারি। এই যে এক্সেস যে বাতাসটা ভেতরে নিলাম টাইডাল ভলিউমের পরে, এটাকে আমরা বলি ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। এটা কতটুকু? 3000 ml। তো এই যে টাইডাল ভলিউম এবং ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমকে একসাথে আমরা বলি ইনস্পিরেটরি ক্যাপাসিটি, এবং এটা হয় হলো টোটাল 3000 প্লাস 500, 3500 ml। এবার দেখেন, আমরা এই যে আমি কথা বলতেছি আর শ্বাস নিচ্ছি, যে শ্বাসটা ছাড়তেছে ওটা হলো টাইডাল এক্সপিরেশন। তো টাইডাল এক্সপিরেশনও 500। এখন আমরা চাইলে ওই টাইডাল এক্সপিরেশনের পরেও লাং থেকে আরো কিছু বাতাস বের করে দিতে পারি না? পারি। এই যে যেমন আমি বের করে দিলাম, এই যে এক্সেস যে বাতাসটা টাইডাল ভলিউমের পরে বের করে দিলাম, এটাকে বলা হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা কতটুকু? টোটাল 1100 ml। তার মানে আমরা পেলাম 1100 ml এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তার মানে কেউ যদি পরিপূর্ণভাবে বুক ফুলায়, মানে শ্বাস নিয়ে লাঙের ভেতর থেকে যা আছে সব বের করে দেয়, কতটুকু জিনিস সে, কতটুকু বাতাস সে বের করতে পারবে? এক হলো ইনস্পিরেটরি ক্যাপাসিটি প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম 1100। টোটাল কত হলো? 4600 ml। দিস ইজ ভাইটাল ক্যাপাসিটি, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট অফ এয়ার এক্সপায়ার্ড ফ্রম দ্য লাং আফটার এ ফুল ইনস্পিরেশন। বোঝাতে পারছি? পুরা বাতাসটা যেটা বের করে দিলেন, দিস ইজ কল্ড ভাইটাল ক্যাপাসিটি। আচ্ছা, এই যে যতটুকু বাতাস আমরা বের করে দিলাম, তারপরেও কিন্তু কিছু বাতাস লাংয়ের ভেতরে থাকে যেটাকে আমরা বাইরে বের করতে পারি না, এটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। এটা কতটুকু? 1200 ml।
তো আমার ভাইটাল ক্যাপাসিটির সাথে আপনি 1200 ml যোগ করলে আপনি পাচ্ছেন 5800 ml বা 5.8 লিটার। এটা হলো আপনার লাং ক্যাপাসিটি। এবার হোয়াট ইজ ফোর্স ভাইটাল ক্যাপাসিটি? ফোর্স ভাইটাল ক্যাপাসিটি হলো ফোর্সফুলি যদি আপনি ভাইটাল ক্যাপাসিটির বাতাসগুলো বাইরে বের করে দেন, লাইক এই যে এটা। এখন এই ফোর্স ভাইটাল ক্যাপাসিটির ফার্স্ট সেকেন্ডে যতটুকু বাতাস বের হয় এটাকে বলা হয় FeV1। সো হোয়াট ইজ FeV1? ফার্স্ট সেকেন্ডে ফোর্স ভাইটাল ক্যাপাসিটির কতটুকু বের হচ্ছে, এটা হলো FeV1। সো FeV1 হলো এফভিসির 80%। মানে ফার্স্ট সেকেন্ডে ফোর্স ভাইটাল ক্যাপাসিটির 80%ই বাইরে বের হয়ে আসে। তার মানে আমি বলতে পারি FeV1 ডিভাইডেড বাই FVC ইজ ইকুয়াল টু 80 ডিভাইডেড বাই 100, 180%। সো FeV1 FVC রেশিও হবে হলো 0.8। ওকে, তো এটা আমরা একটা মনে রাখলাম, FeV1 সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আসেন একটা প্রশ্ন করি। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে FeV1 কি হবে? সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে কমে যাবে। আচ্ছা, মানলাম। পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে পালমোনারি ফাইব্রোসিস FeV1 কি হবে? এটা তো লাঙের অনেক অংশ তো নষ্ট, বাকিটুকু যেটুকু ওইটুকু বার করে দিবে। কমবে না বাড়বে FeV1? একজন বলছে বাড়বে। কমবে। হুম। কেন কমবে? যার লাং ফাইব্রোসিস তার লাং ক্যাপাসিটি হলো 5 লিটারের জায়গায় 2.5 লিটার। সে মানে 5 লিটারের জায়গায় তার লাং ক্যাপাসিটি হলো 6 লিটারের জায়গায় তার লাং ক্যাপাসিটি হলো 3 লিটার ধরেন। তাহলে তার ভাইটাল ক্যাপাসিটি বেশি হবে না কম হবে? ভাইটাল ক্যাপাসিটি কি হবে ওই লোকের? কম হবে। কমে যাবে। সব লাং ভলিউম কমে যাচ্ছে। তো যার ভাইটাল ক্যাপাসিটি কম, FeV1 কি হবে? সেক্ষেত্রে FeV1 ও কম হবে। কম হবে। কিন্তু এই যে সিওপিডি তেও কমতেছে FeV1, আবার পালমোনারি ফাইব্রোসিসও কমতেছে। কেমন হলো? কিভাবে আপনি আলাদা করবেন FeV1 দিয়ে? এক কথায় বলি, তাহলে যদি আমি যেটা আহ, বেশি কমবে সেই রকম জ্বালা যাবে। মানে যদি লিটারেচার দিয়ে বলি তাহলে বলবো যে সিওপিডির ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেটলি FeV1 ডিক্রিজড হবে। আমি কিভাবে ডিসপ্রপোর্শনেটলি আমি জানাবো। আর লাং ফাইব্রোসিসের ক্ষেত্রে প্রপোর্শনালি FeV1 ডিক্রিজড হবে। চলেন আমরা একটা উদাহরণে যাই। এখানে ধরেন এক লোকের কি হলো, এক লোকের ফোর্স ভাইটাল ক্যাপাসিটি হলো 4600 ml। হ্যাঁ, এই যে এখানে। আর FeV1 হলো 3200 ml সিওপিডি পেশেন্টের সাপেক্ষে। তাহলে আপনি যদি এটা করেন, কাটাকাটি করেন, তাহলে দেখবেন যে 69 আসে আর কি। যাই হোক, FeV1 FVC যদি আপনি রেশিও করেন তাহলে দেখা যাচ্ছে এটা 69 আসলো। আরে কি কি বলতেছি, দাঁড়ান। 16 কত? 16/23, 0.69 আসলো। আর এদিকে এরও FeV1 2800 ml আর FVC 3200 ml। এখন আপনি যদি এদের রেশিও করেন তাহলে দেখতে পারবেন এরও কিন্তু FeV1 কমছে, কিন্তু এদের রেশিও করলে দেখতে পারবেন যে এখানে আসতেছে রেশিওটা 0.87।
তার মানে আপনি এই দুটোকে ডিস্টিংশন করবেন কিভাবে? এফিভিয়নটা ওনার একটু কম কমছে, ফাইব্রোসিস আর একটু কম কমছে। মূল কথা হলো আমরা এই অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, যেটা পালমোনারি ফাইব্রোসিস, সেটা আমরা ডিস্টিংশন করতে পারবো FeV1 FVC রেশিও দিয়ে, শুধু FeV1 দিয়ে না। FeV1 FVC রেশিও যদি 0.7 এর কম হয়, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। 0.7 এর যদি বেশি হয়, তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। এই যে, তার মানে FeV1 reduced in both obstructive and restrictive lung disease, অর্থাৎ পালমোনারি ফাইব্রোসিস এবং সিওপিডি। তো এখানে কাহিনী কি হচ্ছে? সিওপিডি তে FeV1 ডিসপ্রপোর্শনালি রিডিউসড হচ্ছে, আর পালমোনারি ফাইব্রোসিসে প্রপোর্শনালি। অর্থাৎ ফাইনাল ভার্ডিক্ট, আমরা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজ এটা দেখার জন্য FeV1 FVC রেশিও করব। যদি সেটা 0.7 এর কম আসে, তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, আর যদি 0.7 এর বেশি আসে, তাহলে রেস্ট্রিকটিভ। রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। বাস। আপনারা কখনো যে স্পাইরোমেট্রি রিপোর্ট দেখেন নাই? তো ওখানে FeV1 FVC রেশিও দেওয়া থাকে। ওটা যদি আপনি দেখেন যে 0.7 এর কম, তাহলে অবস্ট্রাকটিভ চিন্তা করলেন। আর যদি দেখেন যে না, এটা 0.7 এর বেশি, তাহলে মনে করবেন রেস্ট্রিকটিভ। তবে আমাদের স্পাইরোমেট্রির রেজাল্ট গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক আসে না। কেন? ওটা কি ম্যানমেড মেকানিক্যাল ইরোর নাকি ম্যানিপুলেট করে? আমাদের পেশেন্টরা, আমাদের দেশের মানুষরা, ইনক্লুডিং হয়তো আমিও, IQ মারাত্মক কম এবং তারা কমান্ড ফলো করতে পারে না। ঠিক আছে, একদম কমান্ড ফলো করতে পারে না। দেখবেন বলবে জোরে ফু দেন, সে দেখবেন ফু টানতেছে। ঠিক আছে, তো স্পাইরোমেট্রির সমস্যা এখানে, কমান্ড ফলো করতে পারে না, নর্মাল কথা। এবং আল্লাহ মাফ করুক, মানে মহিলা মানুষ বিশেষ করে, মানে যারা একটু মেনু পজাল হয়ে গেছে, হয়ে গেছে, এদের কমান্ড ফলো করানো মানে এর থেকে অন্য কিছু ট্রেন করা বেটার। সো এই জন্য আমাদের স্পাইরোমেট্রি অনেক রেজাল্টই ফেব্রিকেটেড আসে। তো আমরা কিন্তু একটা জিনিস জানলাম আর কি, FeV1 FVC রেশিও সম্পর্কে। এবং আমরা এখন অ্যাকচুয়ালি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ এবং অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আলাদা করতে পারবো। তো এখানে সুন্দর করে এই জিনিসটা এত ইলাবোরেটলি আপনাদের বলা হলো, এটা থেকে যে বেসিক কোশ্চেন সেটা ওখান থেকে আসতে পারে, ওইটুকু পড়লেই হবে। এখানে দেখেন, পিক ফ্লো মেটার ইউজফুল ফর হোম মনিটরিং অফ পিক এক্সপিরেটরি ফ্লো রেট ফর ডিটেকশন অ্যান্ড মনিটরিং অ্যাজমা। এখানে কথা লেখা আছে, দ্য ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড FeV1 ইজ ভলিউম এক্সেলড in first second and force vital capacity is total volume exhaled. Airway obstruction is defined if FeV1 FVC ratio is less than 70%. ঠিক আছে, এখন ধরেন অবস্ট্রাকটিভ লাং ডিজিজের মধ্যে কে কে আছে। আপনি দেখেন স্পাইরোমেট্রি দিয়ে কিভাবে আপনি একটা লাং ডিজিজকে আলাদা করতে পারবেন। আমি প্রথমে FeV1 FVC করব, ধরেন সেটা 0.7 এর নিচে আসলো, অর্থাৎ 70%-এর নিচে আসলো। তখন আমার ডায়াগনোসিস থাকবে হয় এটা অ্যাজমা, না হয় সিওপিডি। এখন কোনটায় রিভার্সিবল অবস্ট্রাকশন? অ্যাজমাতে, আমরা জানি। সো এই ক্ষেত্রে আমরা তারপরে কি করি, FeV1 70-এর নিচে আসছে ভালো, আমরা সালবুটামল ইনহ্যালেশন করাই বা নেবুলাইজেশন করাই। করার পর যদি দেখি যে FeV1 12% বেড়ে গেছে আগের থেকে, অর্থাৎ 200 ml এর উপরে FeV1 বাড়ছে, তাহলে আমরা ধরতে পারি যে দিস ইজ সিগনিফিক্যান্ট রিভার্সিবিলিটি, অর্থাৎ অ্যাজমা হওয়ার পসিবিলিটি বেশি। আর যদি এমন ভাবে বলা হয়েছে যে কারো যদি 400 ml এর চেয়ে বেশি FeV1 বাড়ে, তাহলে এটা মানে আমরা ধরেই নিতে পারি যে এটা অ্যাজমা, মানে একদম কনফার্মেটরি যে এটা অ্যাজমা। তো এটা আমরা একটু খেয়াল রাখবো। এখান থেকে আর লাগবে না। এই যে এখানে একটা কথা লেখা আছে যে আমরা যত লাং ভলিউম আছে, এটা আমরা স্পাইরোমেট্রি যে ভলিউমটা আপনি এক্সপায়ার করতে পারবেন
এক্সহ্যাল করতে পারবেন, সেটা শুধু স্পাইরোমেট্রিতে মেজার করা যায়। কিন্তু যেটা আপনি বাইরে বের করতে পারবেন না সেটা মেজার করা যায় না। তার মানে রেসিডুয়াল ভলিউম, টোটাল লাং ক্যাপাসিটি, এই জিনিসগুলো স্পাইরোমেট্রিতে ক্যালকুলেট করা যায় না। সো আমরা কিভাবে তাহলে টোটাল লাং ভলিউম করব, ডায়াগনোসিস করব? হিলিয়াম গ্যাস ব্যবহার করে। এইটুকু মনে রাখলে হবে, এখান থেকে আর কিছু লাগবে না। টু ইট। আচ্ছা, এবার দেখেন আমরা ট্রান্সফার ফ্যাক্টর সম্পর্কে একটু জানবো। এখন দেখেন অনেক কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সফার ফ্যাক্টর? ট্রান্সফার ফ্যাক্টর বলতে গ্যাস ট্রান্সফার আপনার রেসপিরেটরি মেমব্রেনতে কেমন ভাবে হচ্ছে সেটার পরিমাপক ইন্ডিকেটরিয়াল ট্রান্সফার ফ্যাক্টর। অর্থাৎ রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে যেটা আছে, অ্যালভিওলার ওয়াল, অ্যালভিওলার বেস, আর ওইদিকে পালমোনারি ক্যাপিলারি ওয়াল, পালমোনারি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, অর্থাৎ এই জায়গাটা ক্রস করে গ্যাস অ্যালভিওলাই থেকে ব্লাডে যায় এবং ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইতে আসে। সো এটা কার গ্যাস ট্রান্সমিশন কত ভালো হচ্ছে এটা দেখার জন্য আমরা কি করি, কার্বন মোনো অক্সাইড 0.3% কার্বন মোনো অক্সাইড পেশেন্টকে ইনহেলড করাতে বলি। করার পরে কিছুক্ষণ ব্রেথ হোল্ড করে রাখা হয়। ব্রেথ হোল্ড করে রেখে সেই গ্যাসটা আবার আমরা এক্সহেল্ড করতে বলি এবং এটা আমরা কালেক্ট করি। এখন আপনি চিন্তা করেন, কার্বন মোনো অক্সাইড আপনারা তো জানেন যে হিমোগ্লোবিনের উপর কার্বন মোনো অক্সাইডের অক্সিজেনের চেয়ে বেশি অ্যাফিনিটি। তা আপনি কার্বন মোনো অক্সাইড যখন ইনহেল করলেন, কিছুক্ষণ ব্রেথ হোল্ড করে রাখলেন, তারপরে যদি এক্সহেল্ড করা হয়, যদি আমরা দেখি কার্বন মনোক্সাইড যা দিছিলাম তার মধ্যে ম্যাক্সিমামই গায়েব হয়ে গেছে, এটা কি মিন করে একটু চিন্তা করেন তো, কি মিন করে এটা? এটা কি মিন করে? বলেন যে ভাই বুঝতেছি না, তাও ভালো। কার্বন মনোক্সাইড ইনহেল করছেন, কিছুক্ষণ ব্রেথ হোল্ড করে রাখছেন, তারপরে আপনি ব্রেথটা আবার বাইরে বের করে দিচ্ছেন একটাই কন্টেইনারে, আপনি সেটা রিসিভ করে দেখছেন যে কার্বন মনোক্সাইড এতটুকু পাঠাইছিলাম ম্যাক্সিমামই গায়েব হয়ে গেছে। এটা কি মিন করে? যে তার গ্যাস ট্রান্সফার লাং এবং ভেসেলের যে রেসপিরেটরি মেমব্রেন আছে সেই অ্যাক্রসে ভালোভাবে হচ্ছে। এই জন্য তো কার্বন মনোক্সাইড যা পাঠাইছিলাম সেটা আর ব্যাক করে না, সেটা ব্লাডে চলে গেছে। এটা মিন করে যে পেশেন্টের ট্রান্সফার ফ্যাক্টর ভালো, অর্থাৎ গ্যাস এক্সচেঞ্জ ভালো হচ্ছে। এবং এটা মিন করে যে আপনার রেসপিরেটরি যে মেমব্রেন আছে এটা হেলদি আছে, অর্থাৎ ইমফাইসেমা বা লাং ফাইব্রোসিস নাই। আমার কথা কি এবার বোঝা গেছে? আর যদি এমন হয় যে কার্বন মনোক্সাইড আপনি ইনহেল করাইছেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের 0.3% কার্বন মনোক্সাইড, এবং পরবর্তীতে ব্রেথ হোল্ড করার পরে এক্সহেল করার পরে দেখলেন যে যা পাঠাইছিলেন সেটাই আবার ব্যাক করছে, এটা কি মিন করবে? ভালো সাইন না। কি মিন করবে? যে ভালো গ্যাস মানে যেটা পাঠাইছিলেন অ্যালভিওলাইতে ওটা এক্সচেঞ্জই হতে পারে নাই, সেটা ব্লাডে ঢুকতেই পারে নাই, এই জন্য যা পাঠাইছিলেন ওইটি আবার ব্যাক করছে। তার মানে আপনাকে তখন মনে করতে হবে যে ট্রান্সফার ফ্যাক্টর অর্থাৎ গ্যাস এক্সচেঞ্জ খারাপ হচ্ছে। অর্থাৎ কোন দুইটা ডিজিজের কথা এখানে মাথায় রাখতে হবে? একটা হলো পালমোনারি ফাইব্রোসিস যেখানে অ্যালভিওলার ডিস্ট্রাকশন হয়, আর হলো ইমফাইসেমা।
ঠিক আছে, বোঝা গেছে এটা? সো এই ট্রান্সফার ফ্যাক্টরকে আমরা সংক্ষেপে লিখি টিএলসিও। টিএলসিও, সিওতে কার্বন মনোঅক্সাইড ধরা হয়। সো টিএলসিও মানে হলো ট্রান্সফার ফ্যাক্টর। টিএলসিও যত ভালো হবে, মনে করতে হবে গ্যাস ট্রান্সফার তত ভালো হচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ তত ভালো হচ্ছে। এখন আরেকটা টার্ম আমরা শিখবো, সেটা হলো কেসিও। হোয়াট ডু ইউ মিন বাই কেসিও? কেসিও হলো এই যে টিএলসিও আছে না, টিএলসিও হলো টোটাল লাংয়ের সাপেক্ষে গ্যাস এক্সচেঞ্জকে ক্যালকুলেট করতেছে। আর কেসিও হলো ইউনিট ভলিউম অফ লাংয়ের সাপেক্ষে গ্যাস এক্সচেঞ্জ ক্যালকুলেট করতেছে বা ইন্ডিকেট করতেছে। যেমন আমি একটু বুঝাই। ধরেন একটা পেশেন্টের ধরেন অ্যাজমা আছে। অ্যাজমা কিন্তু সবসময় পুরা লাংকে অ্যাফেক্ট করে না, দেখা যায় যে নির্দিষ্ট এই সেগমেন্টকে অ্যাফেক্ট করছে, এই সেগমেন্টকে অ্যাফেক্ট করছে বেশি। তো তখন দেখা যায় যে যেসব জায়গায় কনস্ট্রিকশন হয়ে আসছে ওই সব জায়গায় পার ইউনিট ভলিউম অফ লাংয়ে গ্যাস এক্সচেঞ্জ খারাপ হচ্ছে, কিন্তু যেসব এলাকা ভালো আছে সেসব এলাকায় দেখা যাচ্ছে যে পার ইউনিট ভলিউমে এক্সচেঞ্জ ভালো হচ্ছে। এটার আর একটা উদাহরণ দেই। যেমন আপনারা তো এর নাম শুনছেন, অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস, তারপরে কাইফোস্কোলিওসিস। তো কাইফোস্কোলিওসিস টিলোসিস হলে অনেক সময় কি হয়, লাংয়ের একটা অংশ ভালো মতো এক্সপান্ড করতে পারে না। তো ওই অংশের সাপেক্ষে যদি আপনি চিন্তা করেন যে লাংয়ের হেলদি অংশ, সেক্ষেত্রে দেখা যাবে যে পার ইউনিট ভলিউম অফ লাংয়ে সেক্ষেত্রে গ্যাস এক্সচেঞ্জ একটু বেটার হচ্ছে। সো কেসিও হলো পার ইউনিট ভলিউম অফ লাংয়ের সাপেক্ষে একটা টার্ম, আর টিএলসিও হলো পুরো লাং ফিল্টের সাপেক্ষে একটা টার্ম। বোঝা গেছে? ওকে, এবার আসেন টিএলসিও নিয়ে কিছু কথা বলি। সো এটা রেসপিরেটরি মেমব্রেনের হেলথকে ইন্ডিকেট করে। কোন কোন ক্ষেত্রে টিএলসিও বাড়বে? এক হলো পলিসাইথেমিয়া যদি হয়, ভাই ব্লাডে যত হিমোগ্লোবিন থাকবে, আরবিসি থাকবে, তত বেশি সে লাং থেকে বেশি অক্সিজেন নিয়ে বাইরে বের হয়ে আসবে। সো পলিসাইথেমিয়া থাকলে গ্যাস ট্রান্সফার ভালো হবে, কার্বন মনোক্সাইড তাড়াতাড়ি ওয়াশ আউট হয়ে যাবে। আরেকটা বলি, অ্যালভিওলার যদি হেমোরেজ থাকে, তাহলে যে হেমোরেজটা হয়েছে অ্যালভিওলাইতে, ওখানে হিমোগ্লোবিন আছে কি নাই বলেন তো? লাঙের অ্যালভিওলার মধ্যে যে হিমোগ্লোবিনটা আছে, মানে ব্লাডটা জমা হয়েছে, ওখানেও হিমোগ্লোবিন আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে, তাই না? তাহলে কি করবে ওই যে হেমোরেজ হয়ে আছে, যখন আপনি ইনহেল করবেন কার্বন মনোঅক্সাইড, তখন ওরা ম্যাক্সিমাম কার্বন মনোঅক্সাইডকে ওই হেমোরেজে থাকা ব্লাড গুলো ক্যাপচার করে ওখানে রেখে দিবে। তো যখন কার্বন মনোঅক্সাইড মানে এক্সহেল করবে, তখন ওই এক্সহেলড বাতাসে বা এয়ারে দেখা যাবে যে কার্বন মনোঅক্সাইড খুব একটা নাই। মনে হইতে পারে রেসপিরেটরি মেমব্রেন খুব ভালো, সব কার্বন মনোঅক্সাইড হয়তো গায়েব হয়ে গেছে, এই জন্য টিএলসিও বেশি, ট্রান্সফার ফ্যাক্টর বেশি। কিন্তু আসলে তা না। এটা হয়েছে কেন? অ্যালভিওলার হেমোরেজের জন্য। এবং অ্যালভিওলার হেমোরেজ কোন ক্ষেত্রে পাওয়া যায়? এসএলই তে। এটি একটু মাথায় রাখতে হবে, পার্টিকুলার এসএলই। এবার আসেন, হাইপার ডাইনামিক সার্কুলেশন যদি থাকে, লাইক থাইরোটক্সিকোসিস, যত লাঙে ব্লাড বেশি যাবে হাইপার ডাইনামিক সার্কুলেশনের জন্য, তত গ্যাস ট্রান্সফার ভালো হবে। সো টিএলসিও বেড়ে যাওয়ার কারণ হলো পলিসাইথেমিয়া, অ্যালভিওলার হেমোরেজ, হাইপার ডাইনামিক সার্কুলেশন। আর টিএলসিও কমে যাওয়ার কারণগুলো কি? একটা হলো গ্যাস এক্সচেঞ্জের যে রেসপিরেটরি মেমব্রেন, এটি যদি নষ্ট থাকে, আমরা পালমোনারি ফাইব্রোসিসের কথা জানি, আমরা ইমফাইসেমার কথা জানি।
এছাড়া আরেকটা কারণে হতে পারে, যদি পালমোনারি এম্বোলিজম হয় যেখানে আপনার ব্লাড পৌঁছচ্ছেই না লাঙে, তাহলে কি কোনো এক্সচেঞ্জ হওয়ার কোনো ব্যাপার স্যাপার কিছু আছে এখানে? নাই, ব্লাডই পৌঁছচ্ছে না, কি ওয়াশ আউট করে নিয়ে আসবে লাং থেকে? সো টিএলসিও ডিক্রিজড হয় ইন পালমোনারি ফাইব্রোসিস, ইমফাইসেমা এবং পালমোনারি এম্বোলিজম। এবং আরেকটা জিনিস মনে রাখতে পারেন, অ্যানিমিয়া। অ্যানিমিয়াতেও টিএলসিও ডিক্রিজড হয় কারণ এখানে হিমোগ্লোবিন কম। বোঝা যাচ্ছে নাকি সব মাথার উপর দিয়ে যায়? বোঝা গেছে? না বুঝলে বলেন। এ- যাক, বোঝা গেলেই ভালো। এবার দেখেন আরেকটা জিনিস, এই যে বলে দিছি কেসি হলো পার ইউনিট লাং ভলিউম অনুযায়ী গ্যাস ট্রান্সফার ইন্ডিকেশন। কোন কোন ক্ষেত্রে, আরেকটা কোশ্চেন, এটা এমআরসিপি তেও আসবে, কোন কোন ক্ষেত্রে টিএলসিও কমে কিন্তু কেসিও বাড়ে? থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ। কেসিও পার ইউনিট লাং ভলিউম, তো এখানে কিছু ডিজিজ আছে যেটা আপনাদের এভাবে দিবে বা এরকম কোশ্চেন করবে যে কোন ক্ষেত্রে টিএলসিও কমবে, অর্থাৎ গ্যাস ট্রান্সফার ফ্যাক্টর যেটা পুরো লাংয়ের পার্সপেক্টিভে এটা কমবে কিন্তু কেসিও বাড়বে। এটা হলো কাইফোস্কোলিওসিস। মানে আপনার পুরো লাংটা এমন ভাবে স্কোলিওসিস এবং কাইফোসিস হয়ে আছে, লাং একদম চিপ খায় আছে এক সাইডে। সো টোটাল লাংয়ের সাপেক্ষে যদি আপনি চিন্তা করেন, ও তো ভালো মতো ইনহেলই করতে পারবে না। তো যে ভালো মতো ইনহেল না করতে পারে সে এক্সহেল ভালো মতো করতে পারবে না। সো টোটাল লাংয়ের ক্যাপাসিটি অনুযায়ী যদি চিন্তা করেন তাহলে গ্যাস ট্রান্সফার এই ক্ষেত্রে কমলো, ও বেশি নিতেই পারলো না। কিন্তু আপনি পার ইউনিট লাং ভলিউমে যদি আপনি আবার চিন্তা করেন যে আচ্ছা ভায়াবল যে লাং টিস্যু আছে ওই জায়গাগুলোতে দেখি তো আমি যে পার ইউনিট লাং ভলিউমে ওই জায়গা হেলদি জায়গাগুলোতে গ্যাস ট্রান্সফার কেমন হচ্ছে, দেখবেন যে না, দে আর ওভার কম্পেনসেটিং। ওখান দিয়ে গ্যাস ট্রান্সফার ভালো হচ্ছে কারণ এখানে তো রেসপিরেটরি মেমব্রেনে কোনো সমস্যা নেই। সো কন্ডিশন উইথ লো টিএলসিও বাট হাই কেসিও, এর মধ্যে আছে কাইফোস্কোলিওসিস, এর মধ্যে আছে অ্যাজমা। বাস, এখানে যে এই কয়েকটা লাইন এজ এ সিওএইচ দেখেন, আমি যা যাবো। আর দুইটা কমে এমন কোন কন্ডিশন নাই? হ্যাঁ, দুইটাই কমেছে এমন কোন কন্ডিশন নাই? টিএলসিও যেগুলোতে কমে কেসিও মেইনলি সেগুলোতেই কমে। আর এই দুইটা কি কোনো প্রপোর্শনেট আছে? দুইটার মাঝখানে কি সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক এমন কিছু আছে? শোনেন, টিএলসিও নর্মালি যে ক্ষেত্রে কমবে কেসিও সেক্ষেত্রে কমবে নর্মালি। যেমন কি পালমোনারি ফাইব্রোসিস, ইমফাইসেমা, পালমোনারি এম্বোলিজম, এগুলোতে তো কেসিও কমবে পার ইউনিট লাং ভলিউম যদি চিন্তা করেন। কিন্তু এই দুইটা ক্ষেত্রে শুধু দেখা যাবে টিএলসিও কমছে কিন্তু কেসিও বাড়ছে। কেন? এক্ষেত্রে লাঙের প্যারেন্ট কাইমার তো ড্যামেজ নাই, দেখা গেছে যে লাঙের এক সাইড চাপ খায় আছে, ওরা ফুলতে পারতেছে না। সো টোটাল লাঙের সাপেক্ষে যদি গ্যাস ট্রান্সফার চিন্তা করেন সেটা কমতেছে, কিন্তু পার ইউনিট ভলিউমে যদি আপনি চিন্তা করেন রেসপিরেটরি মেমব্রেন ইজ গুড, কাইফোস্কোলিওসিসেও অ্যাজমাতেও। সো সেখানে আবার আপনি দেখবেন যে কেসিও বেড়ে গেছে। কিন্তু এই যে যদি বলে কেসিও ডিক্রিজের কারণ কি, পালমোনারি ফাইব্রোসিস, ইমফাইসেমা, পালমোনারি এম্বোলিজম এগুলোই আসবে। এই যে এটা একটু রিডিং, হাউ টু ইন্টারপ্রেট রেসপিরেটরি ফাংশন অ্যাবনর্মালিটি, খুবই সহজ। ও আর আমি আরেকটা কথা বলি, আজকে সারাদিন ভাই আমি করছি হলো অ্যাডমিশন। সো আমি আজকে ক্লাস অর্ধেক নিব, আমি বাকি ক্লাস একই সময় কালকে 8টার সময় নিব। ঠিক আছে? মানে আজকে 24 আওয়ার্স অ্যাডমিশন ছিল, আপনাদের যদি প্রবলেম না থাকে। ওকে, আমার মনে হয় আপনারাও একটু রিল্যাক্সই ফিল করবেন। আচ্ছা, এবার আসেন হাউ টু ইন্টারপ্রেট রেসপিরেটরি ফাংশন অ্যাবনর্মালিটিস। এখান থেকে আমরা প্রায় 10টার মতো কোশ্চেন বের করতে পারি। প্রথমে দেখেন
অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং ইমফাইসেমা এটা হলো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, আর পালমোনারি ফাইব্রোসিস পড়ছে হলো রেস্ট্রিকটিভ লাং ডিজিজে। আচ্ছা এই শোনেন তো, আমাকে একটা কথা বলেন, এই আপনারা নাকি কার কার অ্যাড ডিস্টার্ব করতেছে, কার কার অ্যাড ডিস্টার্ব করে আমি বুঝি না, আমি কিন্তু কোনো অ্যাড ট্যাড কিছু দেইনি, মানে এটা তো আমার কোনো কিছু না, অ্যাজ ফার অ্যাজ আই নো। অ্যাড ডিস্টার্ব করে? ভাই লাইভে তো কখনো ডিস্টার্ব হয় নাই। রেকর্ডেড অ্যাপ ডিস্টার্ব করে কিনা, মানে আপনি তো রেকর্ড তো লাইভই করেন। দেখি না, লাইভেই তো দেখি। তো আমি বুঝি না, কেউ কেউ বলে যে ভাই খুব অ্যাড দেখা যায়, আমি তো অ্যাড দেই নাই। এই যে অনেকে রেকর্ডিং অ্যাড পাই নাই, আবার দুই একজন বলে যে ভাই পাইতেছি অ্যাড, আমি এখন এই ঝামেলায় কি করি? এই অ্যাড ব্লকার দিয়ে দেখা লাগবে তাহলে যাদের সমস্যা হচ্ছে। এই যে নার্গিস আপু পাইছে, আপুর কপালটাই খারাপ। আচ্ছা আমি দেখবো না, এগুলো সলভ করবো না ভাই। আচ্ছা, সো অবস্ট্রাকটিভ লাং ডিজিজের মধ্যে অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা পড়ছে, রেস্ট্রিকটিভ এর মধ্যে পড়ছে ধরেন পালমোনারি ফাইব্রোসিস। সো প্রথমে এফিভি1। ভাই এফিভি1 অবস্ট্রাকটিভ লাং ডিজিজের সবগুলোতেই কমবে, ডিসপ্রপোর্শনেটলি কমবে, কিন্তু পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে এফিভি1 কমবে, কিন্তু একটা ডাউন, কিন্তু এখানে একটা ডাউন অ্যারো, অর্থাৎ প্রপোর্শনেটলি কমবে। ফোর্স ভাইটাল ক্যাপাসিটি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ গুলোতে কমবে, আর পালমোনারি ফাইব্রোসিসে কি হবে, আরো বেশি কমবে, কারণ এখানে লাং ভলিউমই ছোট হয়ে আসছে। আর ওই জায়গাগুলোতে কেন অবস্ট্রাকটিভ লাং ডিজিজে মাইল্ডলি ডিক্রিজ করতেছে, কেন? ওই যে অবস্ট্রাকশন আছে লাঙে, সব বাতাস বের হয় না। তো মনে রাখেন পালমোনারি ফাইব্রোসিস এটা মার্কলি ডিক্রিজড হবে, আর এখানে মাইল্ড ডিক্রিজ হবে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ গুলোতে। এফিভি1 এফভিসি রেশিওর কথা যদি বলেন, তাহলে এই অবস্ট্রাকটিভ লাং ডিজিজ গুলোতে 0.7 এর নিচে থাকবে, আর পালমোনারি ফাইব্রোসিসে বেশি থাকবে বা 0.7 এর উপরে থাকবে। এটা মনে রাখেন। টিএলসিও অ্যাজমাতে কি কোনো রেসপিরেটরি মানে মেমব্রেনের কোনো প্রবলেম থাকে না, সো নর্মাল। ব্রঙ্কাইটিসেও রেসপিরেটরি মেমব্রেনের কোনো প্রবলেম থাকে না, বাট ইমফাইসেমা তো এনজাইমেটিক ডিস্ট্রাকশন হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, অ্যালভিওলাই। সো এই ক্ষেত্রে গ্যাস ট্রান্সফার হবে ভালো মতো? হবে না। সো টিএলসিও ডিক্রিজড হবে, মার্কলি ডিক্রিজড হবে। পালমোনারি ফাইব্রোসিস ওই একই কথা, অ্যালভিওলাই গুলো ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসড হয়ে গিয়েছে, সো দেয়ার উইল বি নো গ্যাস এক্সচেঞ্জ, সো টিএলসিও উইল বি আলটিমেটলি রিডিউসড ইন দিস কেস। কেসিও অ্যাজমাতে কম থাকতে পারে, বেশি থাকতে পারে, ক্রনিক ব্রঙ্কাইটিসে নর্মাল থাকবে, ইমফাইসেমাতে অবশ্যই ডিক্রিজ করবে, পালমোনারি ফাইব্রোসিসও ডিক্রিজ করবে। টিএলসি টোটাল লাং ক্যাপাসিটি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ গুলোতে সাধারণত টোটাল লাং ক্যাপাসিটি বাড়ে, লাং তো হাইপার ইনফ্লেটেড হয়ে যায়। অ্যাজমাতে বাড়ে, ক্রনিক ব্রঙ্কাইটিসে বাড়ে মাইল্ডলি, কিন্তু ইমফাইসেমাতে একদম ব্যালনিং হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের, সো মার্কলি ইনক্রিজ হয় টোটাল লাং ক্যাপাসিটি ইমফাইসেমাতে। আর পালমোনারি ফাইব্রোসিসে কি হয়, টোটাল লাং ক্যাপাসিটি কমে যায় ফাইব্রোসিসের জন্য। ঠিক একইভাবে রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ যে বাতাসটা আমরা বাইরে বের করতে পারি না এক্সপিরেশন করে, অ্যাজমাতেও রেসিডুয়াল ভলিউম বাড়বে, ব্রঙ্কাইটিসে বাড়বে, কিন্তু ইমফাইসেমাতে এটা যেহেতু একদম লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টকে একদম কলাপস করে দেয়, সো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি রেসিডুয়াল ভলিউম হবে। আর পালমোনারি ফাইব্রোসিসে আপনার লাং ক্যাপাসিটি ছোট হয়ে গেছে, সো রেসিডুয়াল ভলিউম তো ছোট হবে। আমি কি বোঝাতে পারছি মোটামুটি? এটা নিয়ে আর কোনো ইন্টারপ্রিটেশন নিয়ে কারোর ঝামেলা আছে? ইজ ইট ওকে? জি ভাই। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আমরা ইনশাল্লাহ কালকে 8টার সময় আমরা বাকিটা পড়বো আর কি। আজকে আমাদের যেটা বাজে কালকে কি তাহলে ফুল ক্লাস হবে? ফুল ক্লাস না, আজকের ভাঙটি, তাই আমি কালকে নিব। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।